আচ্ছা, আহ, আমার নাম শাহজাহান। আমি ম্যাথ পড়াবো। তো আজকে আহ, যে লেকচার বা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের আহ, দুইটা পার্ট আমরা জানি, একটা অন্তরীকরণ এবং যোগজীকরণ। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন্তরীকরণ। তো জয়েন হচ্ছে না maybe। আচ্ছা, যাই হোক, যেটা নিয়ে আলোচনা করব অন্তরীকরণ। তো প্রথমে ক্যালকুলাস সম্পর্কে তোমাদের বলি যে ক্যালকুলাস শব্দের অর্থ হচ্ছে, আমি এখানে লিখে রাখছি কলন বিদ্যা। এটা মূলত পরিবর্তনের গণিত। যে জিনিসটা খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়, পরিবর্তনের গতিটা কত দ্রুত হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, পরিবর্তনের ফলাফলটা কেমন, এই ব্যাপারগুলো নিয়েই ক্যালকুলাস আলোচনা করে। তো গণিতের সব থেকে কঠিন পাঠ হচ্ছে তোমার এই ক্যালকুলাসটা, অন্তরীকরণ আর যোগজীকরণ। যেমন কেউ স্টুডেন্টদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের কোন টপিকসটা পড়ানো হবে বা কোন অধ্যায়টা, সবাই একটাই কথা বলে আহ যে অন্তরীকরণ পড়ান আর যোগজীকরণ পড়ান। রসায়নের ক্ষেত্রে সবাই বলে জৈব জৈব। কিন্তু আহ এই অন্তরীকরণ আর যোগজীকরণের উপর তোমরা সব থেকে বেশি ক্লাস করো, কিন্তু বাট তারপরে তোমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণের সমস্যাটা কি জন্য? কারণ বেসিক যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার না। তো আমি প্রথমে আহ তোমাদের যে বেসিক সম্পর্কে কিছুটা ধারণা দিব, তারপর ম্যাথ করা শুরু করব। তো যাই হোক, প্রথমে আমি বেসিক সম্পর্কে একটু বলতেছি যে ক্যালকুলাস এটা কলন বিদ্যা। ক্যালকুলাস একটা ল্যাটিন শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কলন বিদ্যা। এটা পরিবর্তনের গণিত। যে জিনিসটা খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়, পরিবর্তনের গতিটা কত দ্রুত হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে তোমার কি করে ক্যালকুলাস আলোচনা করে। তো আমি যখন প্রথম ক্যালকুলাস নিয়ে পড়াশোনা করি, সবার আগে আমার মাথায় যে প্রশ্নটা আসছিল যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা দৈনন্দিন জীবনে ক্যালকুলাসের ব্যবহারটা কোথায়, আমরা কেন এত বেশি ক্যালকুলাস করি। আমাদের দৈনন্দিন জীবনে যে প্রতিনিয়ত ক্যালকুলাসটা লাগে এমন কিন্তু না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কি অনেক কিছু অসম্পূর্ণ ছিল যদি ক্যালকুলাস তৈরি না হতো। এই ধরো মোবাইল ফোনে কথা বলা, ভিডিও গেম খেলা, কম্পিউটার প্রোগ্রামিং করা, সবকিছুর আড়ালে কাজ করে কে? ক্যালকুলাস। নদীতে যে পানির প্রবাহটা হয়, এটা যদি তুমি সঠিকভাবে অনুমান করতে চাও, তোমার কি লাগবে? ক্যালকুলাস। তুমি ক্যালকুলাস ছাড়া কখনো এটা অনুমান করতে পারবা না। প্রচন্ড ঝড় কোথায় এসে আঘাত আনবে, এটা যদি তুমি সঠিকভাবে নির্ণয় করতে চাও, যখন ঝড় হয় 2-3 দিন আগে কি করে বিপদ সংকেত দেয় না যে এই এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে বা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। তো এই যে প্রচন্ড ঝড় কোথায় এসে আঘাত আনবে, এটা যদি তুমি অনুমান করতে চাও, তোমার কি লাগবে? ক্যালকুলাস লাগবে। সূর্যোদয় এবং সূর্যাস্তের যে সঠিক সময়টা, এটা যদি তুমি সঠিকভাবে নির্ণয় করতে চাও, ক্যালকুলাস লাগবে। ধরো রমজান মাস শুরু হওয়ার 3 থেকে 4 মাস আগে কি হয়? ক্যালেন্ডার বের হয়ে যায়, তাই না? তো ক্যালেন্ডার মানে সেহরির সময় আর ইফতারির সময়, যেটা সেহরির সময় সেটা হচ্ছে তোমার কি সূর্যোদয়ের সময়, আর যেটা ইফতারির সময় সেটা হচ্ছে তোমার কি সূর্যাস্তের সময়। তো এই যে আমি এই কথাগুলো বললাম, এগুলা যদিও তোমাদের ম্যাথের বাইরের অংশ, কিন্তু বাট পরবর্তীতে তোমাদের এই জিনিসগুলা হয়তো কাজে লাগবে। তো যাই হোক, ক্যালকুলাসের আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এর ব্যবহারটা সম্পর্কে জানলাম, এর অর্থ সম্পর্কে জানলাম, এটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে জানলাম। এবার আমরা যেটা জানবো যে ক্যালকুলাসের ব্রাঞ্চ দুইটা, একটা হচ্ছে তোমার কি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা ব্যবকলন, আরেকটা হচ্ছে তোমার কি ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বা তোমার কি সমাকলন। তো যেটা ডিফারেন্সিয়েশন, এটা তোমার কি করে ঢাল নিয়ে কাজ করে, আর যেটা ইন্টিগ্রেশন সেটা তোমার কি করে ক্ষেত্রফল নিয়ে কাজ করে। আমি ঢাল ঢাল তোমরা সরল রেখায় পড়ে আসছো, কিন্তু এখানে যে ঢালটা সেটা হচ্ছে তোমার কি বক্ররেখার ঢাল। তোমরা কিন্তু সরল রেখায় ঢাল পড়ে আসছো, কিন্তু অন্তরীকরণের ক্ষেত্রে যে ঢালটা সেটা হবে তোমার কি বক্ররেখার ঢাল। তো এই ঢালের অন্তরকের প্রয়োগের যে ম্যাথগুলা, এই ম্যাথগুলাতে তোমার কি ঢাল জিনিসটা ব্যাপকভাবে কাজে লাগে। তারপরে যোগজীকরণ কি করে? ক্ষেত্রফল নিয়ে কাজ করে, তাই না? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ক্ষেত্রফল তো আমরা বের করতে পারি। আমি যদি তোমাকে বলি যে তুমি আহ এটা ত্রিভুজ, এর ক্ষেত্রফল বের করতে পারবা, বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবা, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। কিন্তু যদি এইরকম হয় যে মনে করো আমার জমির আকৃতি এইরকম এইরকম, এখন আমি কি কি বললাম যে আমার জমির আকৃতি এইরকম, তুমি এর আহ ক্ষেত্রফলটা বের করে দেখাও।
তুমি কিন্তু চেনা কোনো সূত্রের সাহায্যে কি করতে পারবে না, এর ক্ষেত্রফল বের করতে পারবে না। তুমি যদি এর ক্ষেত্রফল বের করতে চাও, তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশনের সহযোগিতা নিতে হবে। তারপরে কি বলছে, যে পরিবর্তনের গতি নিয়ে কাজ করে। অন্তরীকরণ কি করে, পরিবর্তনের গতি নিয়ে কাজ করে, পরিবর্তনটা কত দ্রুত হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কাজ করে। সাপোজ ধরো আমি 20 তলা বিল্ডিং এর উপর উঠলাম, উপর থেকে কি একটা পাথর ছুঁড়ে মারলাম, তো পাথরটা যত নিচে পড়বে তার গতিটা কিন্তু তত কি হবে, বৃদ্ধি পাবে। তো 18 তলায় একরকম, 17 তলায় একরকম। এই যে 18 তলায় গতিটা কেমন, এটা যদি তুমি বের করতে চাও 17 তলায় কেমন, মানে খুব ক্ষুদ্র সেকেন্ডে, মানে খুব ক্ষুদ্র সময়ে এর গতিটা কত বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, এটা যদি তুমি সঠিকভাবে নির্ণয় করতে চাও, তোমার কি লাগবে, অন্তরীকরণের সহযোগিতা লাগবে। তারপরে এই পাশে লিখলাম আমি কি, যোগজীকরণ যেটা, সেটা পরিবর্তনের ফলাফল নিয়ে কাজ করে। আচ্ছা, এখানে দেখো সাপোজ আমি ধরো এটা একটা আয়তকার পুকুর, এই পুকুরের কর্ণ বরাবর একটা বৈদ্যুতিক তার গেছে, এর দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার। আমি যদি তোমাকে বলি যে এই তারের দৈর্ঘ্য তুমি আমাকে বের করে দেখাও, তুমি কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে খুব সহজে বের করতে পারবা, তাই না, এই তারের দৈর্ঘ্যটা। কিন্তু যদি এরকম হয় যে এখানে একটা বৈদ্যুতিক খুঁটি, এখানে একটা বৈদ্যুতিক খুঁটি দেওয়া আছে, একটা বৈদ্যুতিক তার নিজেদের ভারে কিছুটা বেঁকে গেছে, তুমি এর দৈর্ঘ্য বের করে দেখাও, তুমি কিন্তু চেনা কোনো সূত্রের সাহায্যে বের করতে পারবে না, এটা বক্ররেখা। তুমি যদি এর দৈর্ঘ্য বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে, ক্যালকুলাসের সহযোগিতা নিতে হবে। তো যাই হোক, আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অন্তরীকরণ যোগজীকরণ কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা জানলাম। এরপর আমরা যে জিনিসটা জানবো যে আমরা কার অন্তরীকরণ বা যোগজীকরণ করব, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমরা কার অন্তরীকরণ বা যোগজীকরণ করব। তোমাদের বইয়ে দেখবা যে নবম অধ্যায়টা অন্তরীকরণ, দশম অধ্যায়টা কি, যোগজীকরণ। কিন্তু তার আগে একটা অধ্যায় দেওয়া আছে যেটা হচ্ছে তোমার কি, ফাংশন। আমরা ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ করব। ফাংশন বাদে দুনিয়ার কারো অন্তরীকরণ এবং যোগজীকরণ আমাদের করা লাগবে না, বুঝতে পারছো? তো ফাংশন সম্পর্কে আমি 2 মিনিট কথা বলবো, তারপরে আমরা ক্যালকুলাসের যে বা অন্তরীকরণের যে মেইন ম্যাথগুলা, এই ম্যাথগুলা শুরু করে দেব। তো এখন দেখো, ফাংশন শব্দের অর্থ কাজ। এটা একটা কিসের মতো, যন্ত্রের মতো। তুমি একটা ইনপুট দিলে অলওয়েজ একটা কি পাবা, আউটপুট পাবা। সাপোজ ধরো আমি এখানে fx ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা একটা ফাংশন লিখলাম। এই ফাংশনের ক্ষেত্রে ইনপুট যদি আমি 2 দিই, তাহলে 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 প্লাস তোমার কত থাকে 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় 16 প্লাস 6 প্লাস তোমার কত 2, 24 আসে, তাই না? এখন দেখো এখানে ইনপুট হচ্ছে আমার 2, আউটপুট হচ্ছে তোমার কি 24, বুঝতে পারছো? তো ফাংশন হচ্ছে আমার একটা যন্ত্রের মতো, তুমি একটা ইনপুট দিলে অলওয়েজ কি পাবা, একটা আউটপুট পাবা। আরেকটু জিনিসটা আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করি। ফাংশন হচ্ছে বাজারে জুস বানানোর মেশিন গুলার মতো। সাপোজ ধরো আমি এখানে একটা জুস বানানোর মেশিন আঁকলাম। আমি যদি এই জুস বানানোর মেশিনের ক্ষেত্রে আম দিই, তাহলে আমি কি পাবো, আমের জুস পাবো, আমের জুস পাবো। এই জুস বানানোর মেশিনের ক্ষেত্রে আমি যদি তোমার কি তরমুজ দিই, তাহলে কি পাবো, আমি তরমুজের জুস পাবো, তরমুজের জুস পাবো। এই জুস বানানোর মেশিনের ক্ষেত্রে যদি আমি কমলা দিই, তাহলে আমি কি পাবো, কমলার জুস পাবো। তারপর এই জুস বানানোর মেশিনের ক্ষেত্রে আমি যদি একটা মনে করো পাথর দিই, তাহলে কি হবে, হয়তো জুস বানানোর মেশিনটাই আমার কি ভেঙে যাবে, তখন হয়ে যাবে আমার কি অনির্ণয়, মানে আমি কোনো কিছুই পাচ্ছি না। এখন আমি ফাংশনকে জুস বানানোর মেশিনের সাথে কি করলাম, তুলনা করলাম, এবং এখান থেকে আমি কিছু সিদ্ধান্তে উপনীত হতে পারি। সিদ্ধান্তগুলো কি কি, যেমন দেখো যে আমি জুস বানানোর মেশিনের ক্ষেত্রে আম দিছি, কিন্তু আমি কি আমের জুস এবং তরমুজের জুস পাবো, কখনোই পাবো না। আমি আম দিলে শুধুমাত্র আমের জুস পাবো। তাহলে মনে রাখবা, ফাংশনের ক্ষেত্রে একটা ইনপুটের জন্য আউটপুট সবসময় কয়টা হবে, একটা হবে। কখনো একটা ইনপুটের জন্য আউটপুট দুইটা হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, এটা মনে রাখবা যে দুইটা ইনপুটের জন্য একই রকম আউটপুট কি হতে পারে। যেমন ধরো আমি এখানে দিলাম fx ইকুয়াল টু x স্কোয়ার, এটা একটা ফাংশন।
এই ফাংশনের ক্ষেত্রে আমি যদি 3 দিই তাহলে কত আসবে? 3 এর উপর স্কয়ার 9 আসবে। এই ফাংশনের উপর যদি আমি -3 দিই তারপরে তোমার কি আসবে? মানটা 9 আসবে। তাহলে এখানে দেখো যে ইনপুট দুই রকম, একটা 3 আর একটা হচ্ছে তোমার কি -3, কিন্তু আউটপুট কি একরকম। তাহলে ইনপুট দুই রকমের জন্য আউটপুট তোমার কি একরকম হতে পারে। এখন দেখো আরেকটা সিদ্ধান্ত এখানে আসতে পারি। সাপোজ ধরো আমি লটারি কিনলাম 20 টাকা দিয়ে। এখন 20 টাকা দিয়ে আমি লটারি কিনছি, এখন আমি 50 টাকাও পেতে পারি, 500 টাকাও পেতে পারি, 1000 টাকাও পেতে পারি, আবার 0 টাকাও পেতে পারি। তো এখানে লটারির টিকিট যদি হয় ইনপুট, ঠিক আছে, তাহলে আউটপুট কি হচ্ছে? হরেক রকম হচ্ছে। তো এই যে লটারির টিকিট কেনার যে ঘটনাটা, এটা তোমার কি ফাংশনের মধ্যে অন্তর্ভুক্ত না। তারপর আমি আরেকটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, এই যে আম, তরমুজ, কমলা, পাথর, এদের সেটকে যদি আমি ডোমেন বলি তাহলে এদের সেট হবে আমার কি রেঞ্জ। এটা ছিল মোটামুটি ফাংশন সম্পর্কে পরিচিতি। এবার আমরা ফাংশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো ফাংশন অনেক প্রকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে তোমার কি 5 প্রকার। তোমাদের এইচএসসি তে শুধুমাত্র এই 5 প্রকার ফাংশন নিয়েই তোমার কি আলোচনা আছে, এর বাইরে নাই। তাহলে দেখো প্রথম যে ফাংশনটা আমি লিখছি, এখানে দেখো আমি 5 প্রকার ফাংশন সম্পর্কে লিখছি। বীজগাণিতিক ফাংশন বা এলজাব্রিক ফাংশন। তো বীজগাণিতিক ফাংশন কি? 4x³ 3x² প্লাস 2x প্লাস তোমার কি 9, তারপরে 9 11 7y, এগুলো প্রত্যেকটা এক একটা বীজগাণিতিক ফাংশন। বীজগাণিতিক ফাংশন তোমার কি একটা কি থাকবে? চলক থাকবে। তোমরা মনে রাখবা ইংরেজি বর্ণমালার প্রথম দিককার যে লেটার গুলা বা বর্ণগুলা ABCDE এদেরকে সহগ ধরা হয়, আর শেষের দিককার গুলা XYZ এদেরকে কি করা হয়? চলক ধরা হয়। তো এই যে 4x³ 3x² প্লাস 2x প্লাস 9 বা 7y, এগুলো ছিল তোমার কি বীজগাণিতিক ফাংশন। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি এখানে 9 দিলেন কিন্তু এখানে তো কি নাই? চলক নাই, তাই না? তাহলে এটা ফাংশন হইলো কিভাবে? আচ্ছা, এখন দেখো আমি এখানে লিখলাম 4x³, এই 4টা হচ্ছে তোমার কি সহগ, তারপরে এখানে 3, এই 3 হচ্ছে ঘাত বা পাওয়ার, তারপর এখানে এই যে x, এই x হচ্ছে তোমার কি চলক। চলক চলক এর ইংরেজি শব্দ হচ্ছে ভেরিয়েবল। পরিবর্তন, ইংরেজি শব্দ ভেরিয়েবল, বাংলা অর্থ হচ্ছে তোমার কি যার মানটা টাকা। এখন এই মার্কারটার দাম তোমার কি 40 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, এটা কিনা নির্দিষ্ট না। আমি যখন তোমাকে বলবো যে x = 5, তুমি এটা দ্বারা কি বুঝো? এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা কেমন প্রশ্ন যে x = 5? x = 5 এটা দ্বারা বুঝায় যে এখানে x এর মান শুধুমাত্র 5 ছাড়া অন্য কোনো কিছু হবে না। তো আমার প্রশ্ন ছিল যে 9 বা 11 ফাংশন হলো কিভাবে? এখানেও তোমার কি চলক আছে, কিন্তু চলকের ঘাত বা পাওয়ার কত? 0। তোমরা জানো যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 দাও তার মান কত হবে? 1 হবে। তুমি যদি 100 এর উপর পাওয়ার 0 দাও তারপর কত হবে? 1 হবে। তুমি যদি 500 এর উপর পাওয়ার 0 দাও তারপর তার মান কত হবে? 1 হবে। তাহলে বীজগাণিতিক ফাংশন গেল। এরপর আমরা ত্রিকোণমিতিক ফাংশনের কি করব? অন্তরীকরণ এবং যোগজীকরণ দুইটাই করব, তাই না? এখন ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলা? সাইন থিটা, তারপর তোমার কি কস থিটা, টেন থিটা, এগুলো হচ্ছে তোমার কি ত্রিকোণমিতিক ফাংশন। তো এগুলো বিভিন্ন ভাবে থাকতে পারে, যেমন থাকতে পারে এভাবে tan স্কয়ার 2 থিটা, তারপরে 2 cosec থিটা, এরকম তোমার কি থাকতে পারে। ত্রিকোণমিতি বা তোমার কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এটা সম্পর্কে যদি আমি তোমাদের বলতে চাই, দেখো ত্রিকোণমিতি কি ইংরেজি শব্দ হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাই শব্দের অর্থ হচ্ছে 3, গণ শব্দের অর্থ হচ্ছে তোমার কি অ্যাঙ্গেল বা কোণ, মেট্রি শব্দের অর্থ হচ্ছে তোমার কি মেজারমেন্ট। অর্থাৎ ত্রিকোণমিতিতে কি করা হয়? ত্রিভুজের 3 কোণের সমষ্টি নিয়ে আলোচনা করা হয়, বা 3 কোণের পরিমাপ বা 3 বাহুর পরিমাপ, এটা নিয়ে আলোচনা করা হয়। ত্রিকোণমিতিতে শুধু ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। তো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, তাই না? এই ত্রিভুজের দেখো লম্ব এটা, তারপরে এটা ছিল আমার কি ভূমি, তারপরে অতিভুজ। এখন আমি যদি কি করি,
প্রত্যেকবার দুইটা বাহুর অনুপাত নিই, তাহলে আমরা কয় রকম অনুপাত পাবো? 6 রকম। যেমন একটা পাবো লম্ব বাই অতিভুজ, তারপরে আমি কি পাবো ভূমি বাই অতিভুজ, তারপর লম্ব বাই ভূমি পাবো। 3 রকম হইলো। আবার এগুলাকে উল্টাই দিলে আরো 3 রকম হবে। তাহলে একটা ত্রিভুজের বাহু কয়টা? 3টা। আমি যদি প্রত্যেকবার দুইটা করে দুইটার অনুপাত নিই, তাহলে আমরা কয় রকম অনুপাত পাবো? 6 রকম। ঠিক আছে? তো এই 6 রকম পাওয়ার জন্য আমার ত্রিকোণমিতিক ফাংশন কয়টা? 6টা। এই যে লম্ব বাই অতিভুজ, এটাকে প্রকাশ করলো তারা কি দ্বারা? সাইন থিটা দ্বারা। ভূমি বাই অতিভুজ, এটাকে প্রকাশ করলো কস থিটা দ্বারা। লম্ব বাই ভূমি, এটাকে প্রকাশ করলো তারা কি দ্বারা? ট্যান থিটা দ্বারা। তোমরা 9 10-এ পড়ে আসছো যে সাগরে লবণ আছে, সাইন থিটার জন্য লম্ব বাই অতিভুজ, কিন্তু আসলে এটা না। লম্ব বাই অতিভুজকে প্রকাশ করছে সাইন থিটা দ্বারা। সাইন থিটা, এই সাইন শব্দ থেকে আসছে। এর অর্থ হচ্ছে তোমার কি? অর্ধজে, অর্ধজে। আর সাইনের কো ফাংশন বা সাথী ফাংশন হচ্ছে তোমার কি? কোসাইন, বা যেটাকে আমরা কি বলি? কস থিটা, কস থিটা। তারপর যেটাকে আমরা ট্যান থিটা বলি, এটা হচ্ছে তোমার কি? ট্যানজেন্ট। এর ফুল পূর্ণরূপ হচ্ছে তোমার কি? ট্যানজেন্ট, বা বাংলা অর্থ হচ্ছে তোমার কি? স্পর্শক। এর কো ফাংশন বা সাথী ফাংশন হচ্ছে কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট বা কট থিটা। তারপর আমরা যেটাকে সেক থিটা বলি, সেটা আসছে তোমার কি? সেক এন্ড শব্দ থেকে, সেক এন্ড বা তোমার কি? ছেদক, ছেদক। এর কো ফাংশন বা সাথী ফাংশন হচ্ছে তোমার কি? কোসেক এন্ড বা কসেক থিটা, কসেক থিটা, কসেক থিটা। তাহলে এটা ছিল মোটামুটি ত্রিকোণমিতিক ফাংশনের পরিচিতি। এখন এখানে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য রাখবা, যে আমি এই যে লিখলাম সাইন থিটা, এটা কি? কোণ বা অ্যাঙ্গেল। আমি যখন লিখবো সাইন এক্স, এটাও তোমার কি? কোণ। এখানে এক্স কি? কোণ বা অ্যাঙ্গেল, কোণ বা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। তারপর আমি যখন লিখবো সাইন 4x² প্লাস তোমার কি 2x প্লাস 1, এটা তোমার একটা বীজগাণিতিক রাশি মনে হতে পারে, কিন্তু যেহেতু সাইনের পরে বসছে, সেহেতু এটা তোমার কি? কোণ বা অ্যাঙ্গেল হিসেবে কাজ করছে। বুঝতে পারছো? এখন দেখো যে আমি যদি শুধু কস লিখি বা শুধু ট্যান লিখি বা সাইন লিখি, এদের আসলে তোমার কি নাই? কোনো ভ্যালু নাই। যদি শেষে থিটা বা এক্স কোনো কিছু না বসাই, এটা তোমার কি? উপসর্গের মতো। যেমন পরিযোগ হার কি? পরিহার। শেষে যদি আমি হার না বসাই, তাহলে পরির কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। তো ঠিক এইরকম শেষে আমার কিছু একটা বসবে, যেটা বসবে সেটা আমার কি? কোণ বা অ্যাঙ্গেল হিসাবে ভূমিকা পালন করবে। তাহলে মোটামুটি ত্রিকোণমিতিক ফাংশন গেল। আরেকটা জিনিস আমি বলে রাখি তোমাদের, যে ত্রিকোণমিতিতে যেমন তোমাদের এই মানগুলো কাজে লাগে, যে সাইন 30 ডিগ্রির মান কত? আমরা জানি হাফ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সাইন 30 ডিগ্রির মান হাফ কেন হলো? এটা তো একটা প্রশ্ন থাকতে পারে। বা টেন 30 ডিগ্রির মান আমরা কত জানি? টেন 30 ডিগ্রির মান জানি আমরা 1/√3। এখন কথা হচ্ছে যে 1/√3 কেন হইলো? এটা একটা প্রশ্ন। এই 1 দ্বারা আসলে কি বোঝাচ্ছে? 1 দ্বারা লম্ব, আর 2 দ্বারা অতিভুজ। এই 1 দ্বারা বোঝাচ্ছে তোমার কি? লম্ব, আর এই √3 দ্বারা বোঝাচ্ছে তোমার কি? ভূমি। এখন আমি যদি একটা ত্রিভুজ আঁকি, আমি ভূমি নিলাম। এখন এই যে কোণটা, এটা আমি 30 ডিগ্রি করে নিব। আমার এখানে হয়তো সঠিক মাপটা হয় নাই। আমার এটা লম্ব, তারপরে এটা কি? ভূমি, তারপরে এটা আমার কি? অতিভুজ, তাই না? লম্বটা যদি 1 মিটার হয়, তাহলে অতিভুজটা অবশ্যই 2 মিটার হবে, আর ভূমিটা হবে আমার কত? √3 মিটার। কি বুঝতে পারছো? এই জন্য সাইন 30 ডিগ্রির মান হাফ, টেন 30 ডিগ্রির মান 1/√3। তোমরা সবগুলা মান নিজে নিজে মিলাই নেবা। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন গেল। এরপর আসলে তোমার কি? বিপরীত বৃত্তীয় ফাংশন। এই ফাংশনের পরিচিতিটা হয়ে গেলে আমরা ম্যাথ শুরু করে দিব, ম্যাথ করা শুরু করে দিব, এবং খুব দ্রুত আগাবো ইনশাআল্লাহ। বিপরীত বৃত্তীয় ফাংশন যেমন দেওয়া আছে সাইন ইনভার্স এক্স, তারপর দেওয়া আছে তোমার কি? কস ইনভার্স এক্স, এখানে বা টেন ইনভার্স এক্স। এই যে আমার এখানে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স, এই এক্স দ্বারা কি বুঝাই? এই এক্স দ্বারা বুঝাচ্ছে লম্ব বাই
অতিভুজের অনুপাত, লম্ব বাই অতিভুজের অনুপাত। এই যে tan ইনভার্স x, এটা দ্বারা কি বোঝাচ্ছে? লম্ব বাই ভূমির অনুপাত। কি বুঝতে পারছো? তো এখন যদি এরকম থাকে যে মনে করো দেওয়া আছে সাইন ইনভার্স 4x² প্লাস 2x প্লাস তোমার কি 1, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই সম্পূর্ণটা হচ্ছে আমার লম্ব বাই কার অনুপাত? অতিভুজের অনুপাত। এগুলো বেসিক, এগুলো তোমাদের জানলে পরবর্তীতে ম্যাথ গুলা করতে অনেক সুবিধা হবে। তাহলে এই যে বিপরীত বৃত্তীয় ফাংশন, এগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হলো। তো বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে কখনো আবার এরকম থাকবে না যে সাইন ইনভার্স থিটা, কখনো থিটা থাকে না, সাধারণত বীজগাণিতিক কোনো কিছু থাকে, এক্স ওয়াই জেড এরকম কোনো কিছু থাকবে। তাহলে বিপরীত বৃত্তীয় ফাংশন মোটামুটি গেল। একটা জায়গায় তোমরা সবাই মোটামুটি ভুল করো। ভুলটা কোন জায়গায়? যেমন আমি লিখলাম x ইনভার্স 2, এটা সমান সমান কি লেখা যায়? 1/x²। আমি লিখলাম x ইনভার্স 100, এটা সমান সমান আমি কি লিখতে পারি? উপরে 1 নিচে x এর পাওয়ার 100, এটা আমি লিখতে পারি। এখন দেওয়া আছে সাইন ইনভার্স x, তোমরা কি করো? উপরে 1 নিচে সাইন x এটা লেখো, কিন্তু এটা ভুল। বা সাইন x তারপরে ইনভার্স 1 লেখো, এটাও লেখা যাবে না, এটাও তোমার কি লেখা যাবে না, দুইটাই আসলে তোমার কি ভুল। এটা হচ্ছে আমার কি বিপরীত বৃত্তীয় ফাংশন, আর এখানে সাইন x হচ্ছে আমার কি ত্রিকোণমিতিক ফাংশন, এটা কখনোই তোমার কি সম্ভব না। কি বুঝতে পারছো? যদি এরকম থাকতো যে সাইন ইনভার্স 1 তারপরে দেওয়া আছে x তারপরে ইনভার্স 1, তাহলে আমি এই কাজটা করতে পারতাম, উপরে 1 নিচে সাইন ইনভার্স x, আমি এটা করতে পারতাম, কিন্তু এগুলা করা যাবে না। আরেকটা জিনিস মনে রাখবা যে মনে করো দেওয়া আছে সাইন স্কোয়ার x, এটা সমান সমান আমি লিখতে পারি কি সাইন x তারপরে স্কোয়ার। স্কোয়ারটা আমার কোথায় দেওয়া আছে? সাইনের পরে আর থিটার আগে। যদি এরকম থাকতো যে সাইন x স্কোয়ার শুধু থিটার উপর স্কোয়ার, তাহলে আমি যদি এভাবে লিখতাম যে সাইন x তারপরে স্কোয়ার, তাহলে কিন্তু আমার কি হবে? ভুল হতো। এই দুইটাও তোমার কি করা যাবে না। তাহলে আমরা 3 প্রকার ফাংশন সম্পর্কে মোটামুটি জানলাম। এরপর আমরা জানবো লগারিদম ফাংশন। লগারিদম ফাংশন কোনগুলা? এই যে log x, ln x, এগুলা ln x, log x, যখন তারপর তোমার কি দেওয়া আছে log, tan, 1000, মনে করো এগুলা। এই যে tan, এটা হচ্ছে তোমার কি এই ফাংশনের ভিত্তি। তো কোন ফাংশনের ক্ষেত্রে যদি ভিত্তি না দেওয়া না থাকে, তাহলে তোমরা ধরে নিবা সেটা কি ই ভিত্তিক। এই লগারিদম ফাংশনের কাজ কি? কাজ হচ্ছে পাওয়ার খুঁজে বের করা। যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তোমার কি রিক্টার স্কেলে, এবং ভূমিকম্পের যখন তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে, তখন কি করা হয়? এই লগারিদম ফাংশন ইউজ করা হয়। যখন রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 4 থেকে যখন 5-এ হয়, তার মানে কি আগের থেকে 10 গুণ বৃদ্ধি পেল। 5 থেকে যখন 6-এ, আবার কি আগের থেকে 10 গুণ বৃদ্ধি পাইছে। তো এখন দেখো এই log 10 1000, এটাকে আমি এভাবে লিখতে পারি, log রেখে দিলাম তারপরে 10 রেখে দিলাম, তারপর তোমার কি 10 কিউব, এটা আমি করতে পারি। এরপর কি করব? এই যে উপরের পাওয়ারটা এটা আমি সামনে নিয়ে আসলাম, log 10 তারপরে 10। এখন যদি এই যে ভিত্তি এটা আর এটা হুবহু একই রকম হয়ে যায়, যেমন দিলাম আমি কি log 2 তারপরে 2, হুবহু একই রকম, তখন কিন্তু তার মান 1 হয়ে যায়। তাহলে এটা হবে তোমার কত? 3 × 1, যেহেতু হুবহু একই রকম, তার মানে এটার অ্যান্সার আসতেছে আমার কি 3। লগারিদম ফাংশন গেল। এরপর সবার শেষে যেটা সূচকীয় ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন। x যখন নিজেই পাওয়ার আকারে থাকে, তখন তাকে কি বলা হয়? এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় ফাংশন বলা হয়। যেমন e⁻x, তারপরে e⁻ তোমার কি 4x, তারপরে a⁻x 7x। দেখবা প্রত্যেকটার ক্ষেত্রে x নিজেই তোমার কি পাওয়ার আকারে আছে। এই যে এখানে 7, এই 7 হচ্ছে এই ফাংশনের ভিত্তি, এবং এই যে যেটা ভিত্তি বা এর মান কখনো 1 বা ঋণাত্মক সংখ্যা হবে না, কখনো 1 বা ঋণাত্মক সংখ্যা হবে না। এটা অবশ্যই তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণ করার আগে এই 5 প্রকার ফাংশনের অন্তরীকরণ এবং যোগজীকরণ করব। এর বাইরে আমরা কারো অন্তরীকরণ এবং যোগজীকরণ
করতে যাব না। তো সকল বীজগাণিতিক ফাংশনের অন্তরীকরণের যেটা সূত্র ডি বাই ডি এক্স, মনে করো এক্স টু দি পাওয়ার এন, এন এক্স এন মাইনাস ওয়ান, এই সূত্রের সাহায্যে সকল বীজগাণিতিক ফাংশনের কি করা হয়, অন্তরীকরণ করা হয়। তাহলে এখানে দেখো আমি ডি বাই ডি এক্স দিলাম 4x কিউব, আমি এর কি করব, অন্তরীকরণ করব। তো তোমরা মনে রাখবা অন্তরীকরণ করো আর যোগজীকরণ করো, যেটাই করো না কেন কখনো সহগের কি হয় না, অন্তরীকরণ এবং যোগজীকরণ হয় না। এখানে 4 কি সহগ, 4 তার মতো অপরিবর্তনশীল থাকবে। তারপরে আমি কি বসাবো, n বসাবো, n কত আমার 3, তারপরে x n মাইনাস 1 মানে 3 মাইনাস 1, তাহলে 12x স্কয়ার। এখন তুমি যদি এই 12x স্কয়ারের যোগজীকরণ করো তাহলে তুমি কি পাবা, 4x কিউব পাবা। কারণ আমরা জানি অন্তরীকরণ এবং যোগজীকরণ হুবহু তোমার কি বিপরীত, হুবহু কি বিপরীত। অন্তরীকরণের মাঝে ভাগ ভাগ টাইপের একটা ব্যাপার আছে, আর যোগজীকরণের মাঝে তোমার কি গুণ গুণ টাইপের একটা কি আছে ব্যাপার আছে। এবার দেখো ডি বাই ডি এক্স, আমি তোমাকে বললাম যে 5x এর তুমি কি করো, অন্তরজ নির্ণয় করো। তো এখানে তো তোমার কি n নাই, আমি n আছে কত 1, আমি 1 ধরে নিলাম। তাহলে দেখো আমি 5 রেখে দিলাম, তারপরে n 1 বসাইলাম, তারপরে x n মাইনাস তোমার কত 1, তাহলে কত হয় 5x টু দি পাওয়ার 0। তাহলে কোনো কিছুর উপর যখন পাওয়ার 1 হয় তার মান কত হবে, কোনো কিছুর উপর যখন পাওয়ার 0 হয় তখন তার মান কত হবে, 1 হবে। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 5। তাহলে এরপর ডি বাই ডি এক্স, তোমাকে যদি আমি 100x এর অন্তরীকরণ করতে বলি তুমি শুধু 100 বসাবা। যদি আমি তোমাকে ডি বাই ডি এক্স এ স্কয়ার এক্স এর অন্তরীকরণ করতে বলি, এখানে এ স্কয়ার কে, এ স্কয়ার হচ্ছে তোমার কি সহগ, তাই না? তাহলে শুধু কি হবে, এ স্কয়ার হবে। মনে রাখবা যে কোনো ধ্রুবক সংখ্যার যদি অন্তরীকরণ করা হয় তাহলে তোমার কি তার মান 0 হয়ে যায়। যে কোনো ধ্রুবক সংখ্যার যদি চলক না থাকে তাহলে তার মান কত হবে, 0 হবে। আচ্ছা, এরপর আমরা এখন ম্যাথ করা শুরু করব কার, অন্তরীকরণের। তো আমি তোমাদের টাইপ ভিত্তিক করাবো। টাইপ 1 লেখো, টাইপ 1 তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে, তাই না? তো অন্তরীকরণ অধ্যায়টাকে, সম্পূর্ণ অধ্যায়টাকে আমরা 4টা পার্টে ভাগ করব। একটা হচ্ছে লিমিট বা সীমা, লিমিট বা সীমা, তারপর 2 নাম্বার অন্তরজ নির্ণয়, অন্তরজ নির্ণয়, 3 নাম্বার হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তারপর 4 নাম্বার হচ্ছে অন্তরকের প্রয়োগ, অন্তরকের প্রয়োগ। তো একটা যদি সৃজনশীল প্রশ্ন হয় তাহলে এই লিমিট বা সীমা থেকে তোমার কি ক নাম্বার প্রশ্ন হবে, অন্তরজ নির্ণয় এখান থেকে খ নাম্বার প্রশ্ন হবে, তারপরে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা অন্তরকের প্রয়োগ, এই 2টা পার্টের মধ্যে তোমার কি যে কোনো একটা পার্ট থেকে গ নাম্বার প্রশ্নটা হবে। কি বুঝতে পারছো? তাহলে এখন আমরা যেটা আলোচনা করব, প্রথমে অন্তরজ নির্ণয়ের কিছু টাইপ করব, তারপরে লিমিট বা সীমার কিছু টাইপ করব। তোমরা এই যে অধ্যায়গুলাকে 9A 9B 9C 9D এভাবে ভাগ করিও না, এভাবে করতে গেলে তোমার কি সিলেবাসটা অনেক বড় হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে তোমার কি সিলেবাসটা ছোট করে নিয়ে আসা, কারণ তোমাদের সামনেই তো পরীক্ষা। তাহলে আমি টাইপ 1 করে দিতেছি। টাইপ 1 যেটা, এটা দিয়ে তোমার 9D E এর কিছু ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। তাহলে টাইপ 1 এর জন্য এটা আমরা কি করব, বেসিক ফর্মুলার সাহায্যে করব, বেসিক ফর্মুলা। তো বেসিক ফর্মুলাটা আমি তোমাদের লিখে দিই। প্রথমে আমি লিখলাম পাওয়ার বা ঘাত, তারপর ফাংশন, তারপর ফাংশনের অভ্যন্তর, তারপর তোমার বাকি কিছু। এই সূত্রের সাহায্যে আমরা কি করব, অন্তরজ নির্ণয় করব। এখন আমি তোমাকে বললাম যে তুমি অন্তরজ নির্ণয় করো কার, y ইকুয়াল টু √cos 2x হলে dy ডিভাইডেড dx ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এই যে আমি এখানে লিখছি পাওয়ার বা ঘাত, তারপরে দিচ্ছি তোমার কি ফাংশন,
তারপরে দিচ্ছি কি ফাংশনের অভ্যন্তর, তারপরে দিচ্ছি কি বাকি কিছু। তুমি এগুলা দ্বারা কি বুঝো? এটা দ্বারা বুঝাচ্ছে যে একটা ম্যাথের মধ্যে, যেমন এই ম্যাথটা, এর আমার কি করতে হবে? অন্তরজ নির্ণয় করতে হবে। এখানে কিন্তু তোমার কি আছে? পাওয়ার বা ঘাত আছে, ফাংশন আছে, ফাংশনের অভ্যন্তরও আছে। তো সবগুলাই যদি একসাথে থাকে, তাহলে আমরা প্রথমে কার অন্তরীকরণ করব? পাওয়ার বা ঘাতের অন্তরীকরণ করব। তারপর কার অন্তরীকরণ করব? ফাংশনের। তারপর কার? ফাংশনের অভ্যন্তর। তারপরে যদি অতিরিক্ত কোনো কিছু থাকে, তার আমরা কি করব? অন্তরীকরণ করব। তাহলে ভাইয়া এখানে দেখো যে এই যে রুট, এই রুটটা হচ্ছে আমার কি? পাওয়ার। পাওয়ার প্রথমে আমরা এই রুটের অন্তরীকরণ করব। তারপরে এখানে এই যে cos 2x, এটা আমার কি? ফাংশন হিসাবে আছে, এর অন্তরীকরণ করব। তারপরে আমি কি করব? শুধুমাত্র এই 2x এর অন্তরীকরণ করব। এই 2x হচ্ছে আমার কি? ফাংশনের অভ্যন্তর। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা ইয়া করে নিও। তাহলে আমার ম্যাথ দেওয়া আছে y = √cos 2x, তাই না? এর আমরা অন্তরজ নির্ণয় করব dy/dx। তো এখন দেখো, আমি যদি √x এর অন্তরীকরণ করি, d/dx √x কি হয়? 1/2√x হয়। আমরা এটা মোটামুটি সবাই জানি। তো এই যে cos 2x, এটাকে আপাতত তুমি কি ধরো? x ধরো। কি ধরো? x। তাহলে 1/2√x মানে cos 2x। কিন্তু এই cos 2x তো আমার কি না? x না। আমার কি করতে হবে? এর আবার অন্তরীকরণ করতে হবে। তুমি যদি d/dx cos x এর অন্তরীকরণ করো, তখন কি হবে? মাইনাস sin x হবে, তাই না? তাহলে আমি যদি cos 2x এর অন্তরীকরণ করি, হবে মাইনাস sin 2x। এটা গেল। এই যে এখানে cos 2x ছিল না, যদি 2টা না থাকতো তাহলে কিন্তু আমার কোনো ঝামেলা ছিল না। কিন্তু এখানে ভিতরে কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। তার মানে 2x এর আমার কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি যদি 2x এর অন্তরীকরণ করি, d/dx 2x, তাহলে আমরা কি জানি? শুধু 2 হবে। তাহলে ইনটু আমি কি করলাম? 2 দিয়ে দিলাম। এখন এই 2 কেটে দিতে পারি, উপরে মাইনাস sin 2x, নিচে √cos 2x। এটাই হবে তোমার কি? এই ম্যাথের অ্যান্সার। তাহলে এরপর থেকে তোমরা আশা করি এই টাইপের ম্যাথ গুলা করতে পারবা। আরো আমি একটা দুইটা ম্যাথ করে দিই, তাহলে তোমাদের এই টাইপটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো যে একটা ম্যাথ দেওয়া আছে এরকম, y = ln sin 2x হলে এর অন্তরজ নির্ণয় করো, বা dy/dx = what। এখন দেখো ভাইয়া, এই ম্যাথের মধ্যে আমার কি কি আছে? এই যে লন, তাই না? এই লনের ভিতরে যা কিছু আছে তাকে আপাতত তুমি কি করো? x ধরো। তাহলে হচ্ছে তোমার কি? ln x। মানে এখান থেকে এটা পুরো এই পুরো পুরো অংশটুকু হচ্ছে আমার কি? ফাংশন। ফাংশন এখানে কিন্তু আমার কি পাওয়ার বা ঘাত নাই। তারপর এই যে মনে করো sin 2x, এটা হচ্ছে আমার কি? ফাংশনের অভ্যন্তর। অভ্যন্তর। তারপর এই যে ভিতরে 2x, এই 2x হচ্ছে আমার কি? বাকি কিছু বা অতিরিক্ত কিছু। তো এখন ধরো মনে করো তোমাদের এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে মনে করো 4 জনকে ইনভাইট করা হয়েছে বিশেষ অতিথি হিসাবে। তোমাদের এলাকার এমপি, উপজেলা চেয়ারম্যান, তোমার স্কুলের প্রধান শিক্ষক, আর তোমাকে। তাহলে মেইন যে আসনটা, মেইন চেয়ার, এখানে কাকে বসাবে? অবশ্যই এমপি কে বসাবে। তারপরের আসনে কাকে বসাবে? উপজেলা চেয়ারম্যানকে। তারপরের আসনে কাকে বসাবে? প্রধান শিক্ষককে। তারপরের আসনে কাকে? তোমাকে। এখন যদি এমপি অনুপস্থিত থাকে, তাহলে মেইন যে আসনটা, এখানে কে বসবে? এখানে অবশ্যই উপজেলা চেয়ারম্যান বসবে। তাহলে আমার এখানে যেহেতু পাওয়ার বা ঘাত অনুপস্থিত, তাহলে আমি কি করব? প্রথমে ফাংশনের অন্তরীকরণ করব, তারপরে ফাংশনের অভ্যন্তর, তারপরে তোমার কি? বাকি কিছু। তাহলে দেখো আমার দেওয়া আছে y = ln sin 2x, এর আমরা অন্তরীকরণ করব dy/dx নির্ণয় করব। তাহলে ln x এর অন্তরীকরণ করলে কি হয়? 1/x হয়। তোমাদের বইয়ের সূত্র দেওয়া আছে d/dx ln x বা log x এর অন্তরীকরণ করলে 1/x হয়। তো এই যে আমার sin 2x দেওয়া আছে, এটাকে আপাতত তুমি কি করো? x ধরো। তাহলে এখানে sin 2x আমি কি করলাম? রেখে দিলাম। কিন্তু এই sin 2x তো আমার কি না?
এক্স না, এই জন্য কি করতে হবে, এই সাইন টু এক্স এর আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি যদি ডি বাই ডি এক্স সাইন টু এক্স এর অন্তরীকরণ করি তাহলে কি হবে, কস টু এক্স হবে। তাহলে আমি এখানে কি করলাম, কস টু এক্স রেখে দিলাম। কিন্তু এই টু এক্স তো আমার কি না, এক্স না, এই জন্য এই টু এক্স এর আবার কি করব, আমি আবার অন্তরীকরণ করব। আমি যদি টু এক্স এর অন্তরীকরণ করি তাহলে কি হবে, টু হবে। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি টু, উপরে cos 2x নিচে sin 2x। তোমরা এটা জানো সবাই যে cot x ইকুয়াল টু cos x ডিভাইডেড sin x, তোমরা ত্রিকোণমিতিতে এগুলো পড়ে আসছো। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 2 cot 2x। তাহলে এই যে 2 cot 2x হবে তোমার কি এই ম্যাথের অ্যানসার। মোটামুটি এটা গেল। আরেকটা ম্যাথ দিয়ে এই টাইপটা আমি শেষ করে দিব। তারপর সব থেকে যে গুরুত্বপূর্ণ টাইপ বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয়, এটাতে চলে যাব। লিমিট বা সীমাটা কিছুক্ষণ পরে শুরু করতেছি। তিন নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার x ই টু দি পাওয়ার x হলে dy ডিভাইডেড dx ইকুয়াল টু হোয়াট। আমার কি করতে হবে, এর অন্তরজ নির্ণয় করতে হবে, তাই না? আমরা কিন্তু এখন পর্যন্ত x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করে যাচ্ছি। কার সাপেক্ষে অন্তরজ নির্ণয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। দেখো এই ম্যাথের মধ্যে কি আছে, এই যে এই অংশটুকু, এই পুরাটুকুকে তুমি আপাতত কি ধরো, x ধরো। তাহলে আমার কি সাইন ইনভার্স x, তাই না? এটা এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে আমার কি ফাংশন। যদি এখানে x থাকতো, রুট রুট দিয়ে এইসব না থাকে, শুধু x থাকতো, তাহলে কিন্তু আবার কোনো ঝামেলা ছিল না। কিন্তু রুট আছে, তাহলে রুটটা হচ্ছে আমার কি ফাংশনের অভ্যন্তর। তারপরে এই যে x ই টু দি পাওয়ার x একসাথে গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে আমার কি বাকি কিছু। তাহলে প্রথমে আমরা কার অন্তরীকরণ করব, ফাংশনের অন্তরীকরণ করব। তাহলে ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স, তোমরা এটা কি জানো, বিপরীত বৃত্তীয় ফাংশন। আমি প্রথমে এগুলা লিখে দিচ্ছি। তো তুমি যদি সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ করো তাহলে কি হবে, উপরে 1 নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো ভাইয়া dy ডিভাইডেড dx ইকুয়াল টু উপরে 1 নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে x কে x ই টু দি পাওয়ার x তারপর স্কোয়ার, এটা গেল। তাহলে আমার ফাংশনের অন্তরীকরণ হলো। এবার আমি কি করব, যদি x থাকতো তাহলে আমার ঝামেলা ছিল না। এবার আমি কি করব, ফাংশনের অভ্যন্তরের অন্তরীকরণ করব। তো অভ্যন্তরে কি আছে, রুট x ই টু দি পাওয়ার x আছে, তুমি আপাতত এগুলাকে x ধরো। তাহলে রুট x এর অন্তরীকরণ করলে কি হয়, 1/2 রুট x হয়। তাহলে আমি কি করব, 1/2 রুট x দিব, এখানে x কে ই টু দি পাওয়ার x। কিন্তু এই যে x ই টু দি পাওয়ার x, এটা তো আমার কি না, x না। এখানে আমার এটা আমার কি, এখানে দুইটা ফাংশন একসাথে গুণ অবস্থায় আছে। x হচ্ছে আমার কি বীজগাণিতিক ফাংশন, আর ই টু দি পাওয়ার x হচ্ছে আমার কি সূচকীয় ফাংশন। তো দুইটা ফাংশন যদি একসাথে গুণ অবস্থায় থাকে তখন আমরা কি করব, আমি এটা মুছে দিই, ইউভি এর সূত্র প্রয়োগ করব। তোমরা জানো যে ডি বাই ডি এক্স ইউভি এর সূত্রটা কি, প্রথমে আমি ইউ কে হাতে রাখবো, ডি বাই ডি এক্স ভি এর অন্তরীকরণ করব। এবার ভি কে হাতে রাখবো, ডি বাই ডি এক্স, তারপর আমি কি করব, ইউ এর অন্তরীকরণ করব। তাহলে x ই টু দি পাওয়ার x ছিল, ডি বাই ডি এক্স এটা ছিল আমার, তাই না? তো প্রথমে আমি x কে হাতে রাখলাম, ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলাম। এবার ই টু দি পাওয়ার x কে হাতে রাখলাম, তারপরে কি করলাম, x এর অন্তরীকরণ করলাম, দিয়ে ব্র্যাকেট মোটামুটি ক্লোজ করে দিলাম। এখন এগুলাকে সুন্দরভাবে সাজাই লিখলে তোমার কি হয়ে যাবে। তাহলে দেখো আমি একটু একটা লাইন লিখে দিই তোমাদের। উপরে কি থাকতেছে, x ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে কি হয়, ই টু দি পাওয়ার x ই হয়। তোমরা দেখবা তোমাদের বইয়ে ফর্মুলা গুলো দেওয়া আছে, তারপরে মূল নিয়মে যে প্রমাণ, এই প্রমাণগুলোও দেওয়া আছে, ই টু দি পাওয়ার x হয়।
তাহলে আমি এখানে ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম প্লাস ই টু দি পাওয়ার এক্স আমি রেখে দিলাম। তোমরা জানো এক্স এর অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে 1 বসানোর আমার কি নাই, কোনো দরকার নাই। নিচে কি আছে, নিচে আছে 2 রুট, আমি প্রথমে এগুলাকে সামনে লিখলাম এক্স ই টু দি পাওয়ার এক্স। তারপর এবার এই অংশটুকুকে আমি কি লিখবো, তাহলে এখানে 1, এই রুট আর স্কোয়ার উঠে গেল, মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এটাই হবে তোমার কি এই ম্যাথের অ্যান্সার। তাহলে টাইপ 1 আমাদের মোটামুটি কমপ্লিট। নেক্সট 1 রিলেটেড। এবার টাইপ 2, টাইপ 2টা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশনের কি নির্ণয়, অন্তরজ নির্ণয়। তোমাদের বইয়ের 9F এর ম্যাথগুলো তোমার কি এই টাইপ 2 এর মতো। আমি লিমিট বা সীমা নিয়ে পরে আলোচনা করতেছি, কিছুক্ষণ পরে আমি লিমিট বা সীমাতে চলে যাব, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আজকের ক্লাসে তোমাদের অন্তরজ নির্ণয় এবং লিমিট বা সীমা এই দুইটা টপিকস কি কমপ্লিট করাবো। এর পরের ক্লাসে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর অন্তরকের প্রয়োগ এগুলো কমপ্লিট করাবো। তাহলে আমি যেটা করব, বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয় করব, তাই না? দেখো টাইপ 2 লিখে নাও সবাই, বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয়। আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনে কি করব, অন্তরজ নির্ণয় করব। তো এখানে তোমার কিছু ফর্মুলা তোমার মনে রাখা লাগবে, তাহলে তোমার কি এই ম্যাথগুলো করতে তোমার জন্য কি অনেকটা ইজি হবে। তো আমি এই ফর্মুলাগুলো তোমাদের লিখে দিতেছি। 2 sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা। তারপরে 2 নাম্বার যে ফর্মুলাটা 2 cos ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1, দুইটা হলো। 3 নাম্বার যে ফর্মুলাটা সেটা হচ্ছে 3 sin ইনভার্স x, এটা সমান সমান sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব। এগুলো ফর্মুলা বিপরীত বৃত্তীয় ফাংশনের। তারপরে 4 নাম্বার 3 cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x, এটা গেল। এই চারটা অবশ্যই তোমরা মনে রাখবা। 5 নাম্বার এটা কেমন গুরুত্বপূর্ণ না, তারপরও মনে রাখবা যে tan ইনভার্স 3x মাইনাস x কিউব নিচে 1 মাইনাস 3x স্কয়ার, এটা। এই কয়েকটা ফর্মুলা তোমাকে মনে রাখা লাগবে অবশ্যই। এবং সব থেকে যে ফর্মুলাটা গুরুত্বপূর্ণ এই বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে, সেটা আমি লিখে দিতেছি। এই 5টা তো তোমার মনে রাখা লাগবে। এই 5টার একটা বৈশিষ্ট্য দেখো, যে sin ইনভার্স x, cos ইনভার্স x, sin ইনভার্স x, শুধু x x, সামনে 2 3 এই সংখ্যাগুলা, বুঝতে পারছো? যখন cos ইনভার্স, এখানে cos ইনভার্স দিয়ে শুরু, sin ইনভার্স এখানে sin ইনভার্স দিয়ে শুরু, এখানে cos ইনভার্স এখানে cos ইনভার্স দিয়ে শুরু। তাহলে এগুলো আমি মুছে দিই। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেই সূত্রটা লিখে দিতেছি তোমাদের জন্য, যে 2 tan ইনভার্স x, এটা সমান সমান লেখা যায় tan ইনভার্স উপরে 2x নিচে 1 মাইনাস x স্কয়ার। এই 2 tan ইনভার্স x সমান সমান আমরা এটা লিখতে পারি। তারপর লিখতে পারি কি sin ইনভার্স উপরে 2x নিচে 1 প্লাস x স্কয়ার। তারপর লিখতে পারি কি cos ইনভার্স উপরে 1 মাইনাস x স্কয়ার নিচে 1 প্লাস x স্কয়ার। আমি 2 tan ইনভার্স x এর পরিবর্তে এই তিনটা লিখতে পারি। এখন আমরা কি করব, কিছু ম্যাথ করব। 1 নাম্বার যে ম্যাথটা, দেখো যে দেওয়া আছে y ইকুয়াল টু sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব। এটা অনেকটা ইজি। হলে dy বাই dx ইকুয়াল টু তোমার কি হোয়াট, এটা আমার কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন তুমি যদি এর অন্তরজ নির্ণয় করো অনেক বেশি কঠিন হবে। তো আমি
তোমাদের সূত্র লিখে দিছিলাম যে 3 sin ইনভার্স x ইকুয়াল টু এটা, তাই না? তাহলে আমি যে কাজটা করব y ইকুয়াল টু এই সম্পূর্ণটুকুর পরিবর্তে যে সূত্রটা আমি তোমাদের লিখে দিছিলাম ওইটা লিখবো। এখন আমি অন্তরজ নির্ণয় করব। তাহলে dy ডিভাইডেড dx 3 হচ্ছে আমার কি সহগ, এর কখনো অন্তরীকরণ বা যোগজীকরণ হয় না। 3 রেখে দিলাম। sin ইনভার্স x বইয়ের সূত্র দেওয়া আছে উপরে 1 নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 3 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তোমার কি অ্যানসার? মানে ম্যাথটা আমার কাছে অনেকটা কি হয়ে গেল, সহজ হয়ে আসলো সূত্র। আর সূত্র ছাড়া যদি তুমি এটা করতে যেতা তাহলে কি অনেক বড় হইতো, কিন্তু এর পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো তোমার জন্য কি আরো ডিফিকাল্ট হয়ে যাবে যদি সূত্র ছাড়া করতে যাও। এটা গেল। এরপর দেওয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স উপরে 6 রুট x নিচে 1 মাইনাস 9x হলে dy ডিভাইডেড dx ইকুয়াল টু হোয়াট, এর অন্তরজ নির্ণয় করতে হবে। তো আমি যদি এর অন্তরজ নির্ণয় করতে যাই আমার জন্য কি হবে, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি কি করি, এটা এখানে যে যেটা যে ম্যাথটা দেওয়া আছে এটা দেখতে অনেকটা কার মতো, এর মতো, এই ফরম্যাটের মতো, ঠিক আছে? তাহলে আমি কি করব, এই ফরম্যাটে বানানোর চেষ্টা করব। তো এখানে তুমি আপাতত x ইকুয়াল টু 3 রুট x কল্পনা করো। তাহলে আমি এখানে লিখতে পারি y ইকুয়াল টু tan ইনভার্স 2x 2x x কে 3 রুট x নিচে 1 মাইনাস x স্কয়ার, এখানে x কে 3 রুট x তারপরে স্কয়ার। আমি কিন্তু কোনো কিছু অতিরিক্ত যোগ করি নাই আবার বাদও দিই নাই, এখানে যা এখানে হুবহু তোমার কি তাই। কি বুঝতে পারছো? তুমি গুণ করে দেখো হুবহু তাই হবে। তাহলে আমি এখন y ইকুয়াল টু লিখতে পারি, সূত্র কি tan ইনভার্স 2x নিচে 1 মাইনাস x স্কয়ারের পরিবর্তে 2 tan ইনভার্স x। তাহলে আমি লিখতে পারি 2 tan ইনভার্স x, এখানে x কে x হচ্ছে আমার কি 3 রুট x। তাহলে আমি এখানে কি করলাম 3 রুট x দিয়ে দিলাম। আমি এতক্ষণ পর্যন্ত সাজাইছি বা সূত্রে প্রয়োগ করছি, আমি কিন্তু এখনো কি করি নাই, অন্তরীকরণ করি নাই। এবার আমি অন্তরীকরণ করব। কার সাপেক্ষে করতেছি? x এর সাপেক্ষে। তাহলে dy ডিভাইডেড dx ইকুয়াল টু, তোমাদের বইয়ে সূত্র দেওয়া আছে যে d বাই dx তুমি যদি tan ইনভার্স x এর অন্তরীকরণ করো তোমার কি আসে, উপরে 1 নিচে 1 প্লাস x স্কয়ার, তাই না? তাহলে দেখো 2 আমার কি সহগ, এর কোনো পরিবর্তন হবে না, 2 রেখে দিলাম, ইনটু উপরে 1 নিচে 1 প্লাস x স্কয়ার মানে 3 রুট x তারপরে স্কয়ার। কিন্তু এই 3 রুট x তো আমার কি না x না, এই জন্য 3 রুট x এর কি করব, আমি আবার অন্তরীকরণ করব। তাহলে 3 এর কোনো পরিবর্তন হবে না, রুট x এর অন্তরীকরণ করলে কি হবে 1/2 রুট x হবে। তাহলে এটাই হবে তোমার কি এই ম্যাথের অ্যানসার। এখন তোমরা এটা সাজাই লিখবা, 2 কেটে দিতে পারো, তারপর উপরে 3 থাকতেছে, নিচে আমি লিখে দিই এখানে উপরে 3 নিচে কি থাকতেছে রুট x, আর এখানে থাকতেছে 1 প্লাস 9x। এটাই হবে তোমার কি এই ম্যাথের অ্যানসার। তাহলে আমরা কি নির্ণয় করতেছি, বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ বা চ্যাপ্টার, যাই বলো না কেন এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা দুইটার জন্যই। তারপর দেখো 3 নাম্বার যে ম্যাথটা করব, y ইকুয়াল টু দেওয়া আছে sin ইনভার্স উপরে দেওয়া আছে 1 মাইনাস x স্কয়ার নিচে দেওয়া আছে 1 প্লাস x স্কয়ার হলে dy ডিভাইডেড dx ইকুয়াল টু তোমার কি হোয়াট, আমরা এর অন্তরজ নির্ণয় করব। তাহলে এখন যে কাজটা করব আমরা, আসলে এইরকম কোনো সূত্র নাই, এরকম আমাদের কি নাই, কোনো সূত্র নাই। তাহলে আমরা চাইলে কি করতে পারি, সূত্রের মতো নিয়ে যেতে পারি। যেমন আমি কি করলাম x ইকুয়াল টু tan থিটা ধরলাম, তাহলে আমি থিটা সমান সমান কি লিখতে পারি tan ইনভার্স x লিখতে পারি। তোমাদের সংযুক্ত যৌগিক কোণের অনুপাত যে অধ্যায়টা আছে এখানে একটা সূত্র দেওয়া আছে,
যে cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা, নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখন দেখো y ইকুয়াল টু আমি সাইন ইনভার্স রেখে দিলাম, তারপরে 1 মাইনাস x স্কয়ার, এখানে x কে tan থিটা, আমি tan স্কয়ার থিটা দিলাম, নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা দিলাম। এখন দেখো এই অংশটুকু আর এই অংশটুকু আমার কি হুবহু একই রকম, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, cos 2 থিটা লিখতে পারি। তাহলে y ইকুয়াল টু সাইন ইনভার্স, তারপর তোমার কি cos 2 থিটা, এটা আমরা কি করতে পারি, লিখতে পারি। এখন দেখো এই যে cos 2 থিটা, এই cos 2 থিটার পরিবর্তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো যে এটা আমরা তো একটা চতুর্ভাগ ধরলাম, বা এই জিনিসটা আমি যদি একটু উপরে বুঝাই তাহলে তোমাদের জন্য ভালো হবে, এটা তোমরা অনেকে বুঝো না, একটু উপরে বুঝাই। এটা আমি এখানে একটা চতুর্ভাগ আঁকলাম, এটা আমরা প্রথম জানি, এটা আমরা কি জানি দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। এই যে ত্রিকোণমিতিক যে 6টা ফাংশন, 6টা ফাংশনের মান এখানে কি অল পজিটিভ। কেন পজিটিভ হইলো, তোমাদের কাছে এই প্রশ্নটা থাকলো। এখানে কে পজিটিভ, সাইন থিটা আর কোসেক থিটার মান পজিটিভ। এই চতুর্ভাগে ট্যান থিটা আর কট থিটার মান পজিটিভ। আর এই চতুর্ভাগে আমার কি সেক থিটা আর কোসেক থিটার মান পজিটিভ, সরি কস থিটার মান, সেক থিটা আর কস থিটার মান পজিটিভ। এখন যে মানগুলো তোমাদের এখান থেকে বের করা লাগে, যেমন ধরো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা দিলাম, তারপর তোমার কি কস 90 ডিগ্রি প্লাস থিটা, তারপরে টেন 90 ডিগ্রি প্লাস থিটা, তারপরে কট 90 ডিগ্রি প্লাস থিটা, তারপরে সেক 90 ডিগ্রি প্লাস তোমার কি থিটা, তারপর তোমার কি কসেক 90 ডিগ্রি প্লাস থিটা। এখানে হয় কি যে 90 ডিগ্রি প্লাস থিটা দিয়ে মান বের করতে বলে, 90 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে মান বের করতে বলে, 180 ডিগ্রি প্লাস থিটা দিয়ে মান বের করতে বলে, 180 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে মান বের করতে বলে, 270 প্লাস থিটা দিয়ে মান বের করতে বলে, 270 মাইনাস থিটা দিয়ে মান বের করতে বলে, 360 প্লাস থিটা দিয়ে মান বের করতে বলে, আবার 360 মাইনাস থিটা দিয়ে তোমার কি করতে বলে, মান বের করতে বলে। তাহলে টোটাল মান হবে তোমার কি 48টা। তো এই মানগুলো সহজে বের করা যায়। বের করার নিয়মটা হচ্ছে এরকম, যখন আমার 90 ডিগ্রি প্লাস থিটা থাকবে তখন আমি যে কাজটা করব, দেখো আমরা এই পর্যন্ত π/2 জানি, তো ত্রিকোণমিতিক কোণ সবসময় শুরু হয় তোমার কি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, মানে এই বাহু থেকে তোমার কি হবে সবসময় ত্রিকোণমিতিক কোণটা শুরু হবে, বুঝতে পারছো, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তোমরা জানো যে কোণ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণটা কি, যে কোনো দুইটা রশ্মির ঘূর্ণয়নের ফলে যে কোণ উৎপন্ন হয় সেটাই তোমার কি জ্যামিতিক কোণ। যে কোনো দুইটা রশ্মির ফলে, যেমন এই কোণটা, তারপর তোমার কি এই কোণটা, এগুলা জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণের সীমা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। আর ত্রিকোণমিতিক কোণ সবসময় শুরু হবে এক অক্ষের ধনাত্মক দিক থেকে, মানে এই বাহু থেকে মানে কত দূর যাবে এটা নির্দিষ্ট না। তো ত্রিকোণমিতিক কোণের মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত তোমার কি সীমাবদ্ধ। তাহলে এখানে দেওয়া আছে আমার 90 ডিগ্রি প্লাস থিটা, আমার যে ঘটনাটা ঘটতেছে কোন চতুর্ভাগে, এই যে দ্বিতীয় চতুর্ভাগে। এখন আমি কি করব, আমি যদি এই সবগুলোর মান বের করতে চাই, দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ সেগুলো প্রথমে বসাবো, আমি চিহ্নগুলো প্রথমে বসাবো। তাহলে আমার এটা পজিটিভ আর এটা পজিটিভ, বাকিগুলো আমার কি নেগেটিভ, আমি নেগেটিভ দিয়ে দিছি। এখন দেখো মনে রাখবা, এখানে যদি 90 আর 270 হয় তাহলে অনুপাতগুলো আমার কি হবে, পরিবর্তন হয়ে যাবে। যদি 180 আর 360 থাকতো তাহলে কিন্তু অনুপাতের কোনো কি হইতো না, পরিবর্তন হইতো না। তাহলে এখানে আমি কি দেখতে পারি, সাইন থিটাটা পরিবর্তন হয়ে কস থিটা, এখানে হবে তোমার কি সাইন থিটা, তারপর এখানে হবে তোমার কি কট থিটা, তারপর এখানে হবে তোমার কি ট্যান থিটা, তারপর এখানে হবে তোমার কি কসেক থিটা, তারপরে এখানে হবে তোমার কি সেক থিটা। তোমরা চাইলে মানগুলো চেক করে দেখতে পারো। মনে করো
এখানে কি করবা, কট 90, এই থিটার মান 10 ধরলাম, তাহলে কট কত 100 ডিগ্রি, তাহলে কট 100 ডিগ্রির মান যা -10, এই থিটার মান কত ধরছিলাম 10 ধরছিলাম, -10 10 ডিগ্রির মান তোমার কি তাই, তুমি চাইলে এগুলা পরীক্ষা করে দেখতে পারো। বুঝতে পারছো? এইবার আমি আরেকটা দিয়ে তোমাদের শেষ করাই দিব। এই টাইপটা মনে করে এবার 180 দিয়ে দেওয়া আছে, যেমন ধরো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, তারপরে তোমার কি কস 180 ডিগ্রি প্লাস থিটা, তারপরে টেন 180 ডিগ্রি প্লাস তোমার কি থিটা, তারপরে কট 180 ডিগ্রি প্লাস থিটা, তারপরে দেওয়া আছে মনে করো সেক 180 ডিগ্রি প্লাস তোমার কি থিটা, তারপরে দেওয়া আছে তোমার কি কসেক 180 ডিগ্রি প্লাস তোমার কি থিটা, এই মানগুলো মনে করো দেওয়া আছে। তো এখন দেখো এই যে ঘটনাটা, এটা আমার কোন চতুর্ভাগে ঘটতেছে, আমরা জানি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা 180 ডিগ্রি বা π/2। আমার যে ঘটনাটা ঘটতেছে তৃতীয় চতুর্ভাগে। এখন তৃতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ, tan আর cot পজিটিভ, বাকি সবগুলো তোমার কি নেগেটিভ, আমি সবগুলো মাইনাস দিয়ে দিলাম। এখন আমি তোমাদের কি বলছিলাম যে 180 আর 360 হলে কোনো পরিবর্তন হবে না, তাহলে অনুপাতের কোনো যদি পরিবর্তন না হয়, এটা আমার সাইন থিটা থেকে যাবে, এটা আমার কি কস থিটা থেকে যাবে, এটা আমার কি ট্যান থিটা থেকে যাবে, এটা আমার কি কট থিটা থেকে যাবে, এটা আমার কি সেক থিটা থেকে যাবে, এটা আমার কি কসেক থিটা থেকে যাবে। তাহলে এখানে ছিল আমার কি সাইন ইনভার্স কস টু থিটা, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, y ইকুয়াল টু সাইন ইনভার্স, আমি সাইন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা লিখতে পারি। বুঝতে পারছো? এটা আমি লিখতে পারি। তো এগুলা মুছে দিই। এখন দেখো আমার কি দেওয়া আছে, সাইন 90 ডিগ্রি মনে করো মাইনাস থিটা দেওয়া আছে, এটা সমান সমান কি হবে, এখন আমি এখান থেকে এই পর্যন্ত এটা জানি কি 90 ডিগ্রি π/2 মাইনাস থিটা, এখন থিটার মান আমি নির্দিষ্ট না, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মানে যা কিছু ঘটতেছে আমার কোন চতুর্ভাগে ঘটতেছে, প্রথম চতুর্ভাগে। এখন প্রথম চতুর্ভাগে আমার কি সব ফাংশনের মান পজিটিভ, অল পজিটিভ, তাহলে আমার কি হবে প্লাস হবে, তারপর তোমার কি যেহেতু 90 আছে অনুপাতটা আমার পরিবর্তন হয়ে যাবে, আমার কি হবে cos থিটা হবে, cos থিটা হবে। তাহলে এখানে আমার কি ছিল, মনে করো সাইন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, এর পরিবর্তে আমি কি লিখতে পারি প্লাস cos 2 থিটা আমি লিখতে পারি। তাহলে এই cos 2 থিটার পরিবর্তে সাইন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা লিখতে পারি। এখন এই সাইন আর এই সাইন আমি কেটে দিব, y ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। এখন ম্যাথের মধ্যে তো আমার থিটা ছিল না, আমি কি করছিলাম যে থিটা সমান সমান tan ইনভার্স x ধরছিলাম, তাহলে y ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2 tan ইনভার্স x, এটা গেল। এবার আমি কি করব, অন্তরীকরণ করব। তখন পর্যন্ত কিন্তু আমি অন্তরীকরণ করি নাই, জাস্ট ত্রিকোণমিতির কাজ করছি। দেখো তাহলে আমি যদি y এর অন্তরীকরণ করি, dy ডিভাইডেড dx ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমার কি ধ্রুবক, যদি সংখ্যা থাকতো বা কোণ যদি ধ্রুবক থাকে তাহলে এটা আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে 0 মাইনাস 2 আমার কি সহগ tan ইনভার্স x এর অন্তরীকরণ করব, কি হবে উপরে 1 নিচে 1 প্লাস x স্কয়ার, তাহলে dy ডিভাইডেড dx ইকুয়াল টু আমি লিখতে পারি কি মাইনাস 2 নিচে ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার, এটাই হচ্ছে তোমার কি এই ম্যাথের অ্যানসার। তাহলে টাইপ 2 এই ম্যাথগুলো তোমরা করতে পারবা। এরপর আমি যেটা করাবো তোমাদের টাইপ 3, এটা হচ্ছে লগারিদমের সাহায্যে অন্তরজ নির্ণয়, অর্থাৎ তোমাদের বইয়ের 9G যে চ্যাপ্টারটা দেওয়া আছে, এই চ্যাপ্টারের সকল ম্যাথ কি এই টাইপের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমি এখানে লিখলাম টাইপ 3 লগারিদমের সাহায্যে অন্তরজ নির্ণয়, অন্তরজ নির্ণয়। এখানে আসলে ব্যাপারটা কেমন হবে, এখানে পাওয়ারের উপর লগারিদমের সাহায্যে অন্তরজ নির্ণয়, অর্থাৎ y ইকুয়াল টু uv, এরকম। আমি একটা ম্যাথ লিখি, তারপরে তোমাদের জিনিসটা সুন্দর করে বুঝাই দিতেছি। দেওয়া আছে যে
y ইকুয়াল টু x তারপরে cos ইনভার্স x হলে dy ডিভাইডেড dx ইকুয়াল টু হোয়াট, এর অন্তরক নির্ণয় করো। অর্থাৎ ফাংশনের উপর ফাংশন কি আকারে থাকবে, পাওয়ার আকারে থাকবে। এই যে এখানে x, এই x হচ্ছে আমার কি বীজগাণিতিক ফাংশন, তাই না? আর cos ইনভার্স x হচ্ছে আমার কি বিপরীত বৃত্তীয় ফাংশন। তাহলে x একটা ফাংশন, এর উপর কি আরেকটা ফাংশন আমার কি পাওয়ার আকারে থাকবে। বুঝতে পারছো? এই টাইপটার নাম হচ্ছে লগারিদমের সাহায্যে অন্তরজ নির্ণয়, এবং খুব কঠিন একটা টাইপ। এই টাইপের ম্যাথগুলো চাইলে শর্টকাট নিয়মে করা যায়, আমি তোমাদের সেটা পরে দেখাই দিতেছি। প্রথমে এটা আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে y ইকুয়াল টু দেওয়া আছে আমার কি x cos ইনভার্স x। তো আমি যে কাজটা করব, উভয় পাশে লন গুণ করব। তাহলে লন y, তাহলে লন x cos ইনভার্স x আমি কি করতে পারি, লিখতে পারি। আমি লন y রেখে দিলাম। এই যে cos ইনভার্স x, তোমরা তো জানো যে এটা সামনে নিয়ে আসা যায়, তাহলে সামনে নিয়ে আসলাম cos ইনভার্স x, তারপরে কি লন x। এখন দেখো এখানে দুইটা ফাংশন কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে। এটা যদি আমার ইউ হয়, এটা আমার কি ভি। তাহলে ডি বাই ডি এক্স, ইউ ভি এর সূত্রটা কি ছিল, প্রথমে আমি ইউ কে হাতে রাখবো, ডি বাই ডি এক্স ভি এর অন্তরীকরণ করবো। এবার ভি কে হাতে রাখবো, ডি বাই ডি এক্স ইউ এর অন্তরীকরণ করব। এখন দেখো যে আমি তোমাদের এতক্ষণ থেকে বলে আসছিলাম যে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতেছি, তাই না? এখানেও আমরা কি করতেছি, এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। তো এক্স ইকুয়াল টু, আচ্ছা দেখো এখানে আমার কি দেওয়া আছে লন ওয়াই, তাই না? যদি লন এক্স থাকতো তাহলে আমি কি লিখতাম, এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করতাম 1/x। কিন্তু এখানে তো আমার কি না এক্স না, এখানে আমার কি দেওয়া আছে ওয়াই। তাহলে আমার কি করতে হবে, ওই যে আগের সূত্র, প্রথমে ফাংশনের অন্তরীকরণ, তারপরে ফাংশনের অভ্যন্তর, তারপর তোমার কি বাকি কিছু। তাহলে এই ওয়াইটা হচ্ছে আমার কি ফাংশনের অভ্যন্তর, মানে ওয়াই এর আমার কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ এক কথায় মনে রাখবা যে এক্স বাদে যদি অন্য কিছু থাকে তখন তার আবার অন্তরীকরণ করতে হয়, সেটা রুট এক্স হোক, 2x হোক, বা ওয়াই হোক, বা ওয়াই স্কোয়ার হোক, বা 2y হোক, যাই হোক না কেন। তাহলে ভাইয়া দেখো আমার এখানে দেওয়া আছে ডি বাই ডি এক্স লন ওয়াই। তো প্রথমে এটাকে আমি কি করব, এক্স ধরবো। তাহলে কি হবে 1/x, এখানে এক্স কে ওয়াই, কিন্তু এই ওয়াই তো আমার কি না এক্স না, এই জন্য এর আবার অন্তরীকরণ। তাহলে কি হবে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। এটা হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয়। তোমাদের যদি জিনিসটা এখন ক্লিয়ার না হয়, আপাতত এমনি মনে রাখো, যখন অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় করব তখন জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার করে দেব। তাহলে এখন দেখো লন ওয়াই মানে 1/y, তারপরে ওয়াই এর জন্য ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইকুয়াল টু, প্রথমে আমি কি করব, ইউ কে হাতে রাখবো, ডি বাই ডি এক্স কার অন্তরীকরণ করব, ভি এর অন্তরীকরণ করব। এখানে ভি কে ভি হচ্ছে লন এক্স, এরপর আমি কি করব, লন এক্স কে হাতে রাখবো, ডি বাই ডি এক্স কার অন্তরীকরণ করব, ইউ এর অন্তরীকরণ করব, ইউ কে কস ইনভার্স এক্স। তাহলে দেখো ভাইয়া 1/y dy বাই dx আমি রেখে দিলাম ইকুয়াল টু cos ইনভার্স x ln x এর জন্য কি হবে 1/x প্লাস ln x আমি রেখে দিলাম, cos ইনভার্স x এর জন্য কি হবে -1 নিচে রুট ওভার 1 - x স্কয়ার, এরকম আসবে। তাহলে এবার আমি উপরে লিখি, আমার তো নির্ণয় করতে হবে dy বাই dx, ঠিক আছে? কিন্তু এই পাশে আমার কি 1/y আছে, তো এটাকে যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই তাহলে আমার কি হবে y, তারপরে কি থাকতেছে y গুণ অবস্থায় থাকবে সবার সাথে, উপরে cos ইনভার্স x, নিচে ডিভাইডেড x প্লাস তোমার কি আচ্ছা এই প্লাস আর এই মাইনাসে তোমার কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, উপরে তোমার কি থাকবে ln x, নিচে রুট ওভার 1 - x স্কয়ার, ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। এখন আমি যে কাজটা করব dy বাই dx রেখে দিব, আমার y ইকুয়াল টু কি ছিল সেটা বসাই দিব, y ইকুয়াল টু ছিল x
cos ইনভার্স x এটা দিয়ে দিলাম, তাহলে আমার কি থাকতেছে cos ইনভার্স x ডিভাইডেড x মাইনাস তোমার কি ln x নিচে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটাই হবে তোমার কি এই ম্যাথের অ্যান্সার। এখন তোমরা এর যে শর্টকাট টেকনিক, এটা ছিল মূল নিয়ম। যদি আমরা একটু শর্টকাটে করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা সূত্র আছে, ওই সূত্রের সাহায্যে আমরা শর্টকাটে করতে পারি, সেটা বলে দিতেছি। দেখো দেওয়া আছে এরকম যে ডি বাই ডি এক্স ইউ টু দি পাওয়ার ভি। প্রথমে এটা সূত্র, ইউ টু দি পাওয়ার ভি রেখে দিলাম আমি, ব্র্যাকেট উপরে ভি নিচে ইউ, ডি বাই ডি এক্স, তারপর তোমার কি ইউ প্লাস লন ইউ। আমি এখানে ইউ এর অন্তরীকরণ করছি, তাহলে এখানে কার অন্তরীকরণ করব, এবার ভি এর অন্তরীকরণ করব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে ডি বাই ডি এক্স, যদি এক্স cos ইনভার্স এক্স এর অন্তরীকরণ করতে বলে তোমরা কি এই সূত্র প্রয়োগ করে দেখবা। এর আগে তো আমি তোমাদের অ্যানসারটা বের করে দিলাম, ঠিক ওই রকমই তোমার কি হবে অ্যানসার আসবে। এখন এখানে আরেকটা ম্যাথ আছে, যে ম্যাথটাতে তোমাদের কি একটু ঝামেলা হয়, সেটা আমি করে দিতেছি। দেখো দেওয়া আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, তারপরে দেওয়া আছে x হলে dy ডিভাইডেড dx ইকুয়াল টু হোয়াট, এর অন্তরজ নির্ণয় করতে বলছে, তাই না? এখন দেখো এখানে আমরা ইউ কাকে ধরবো আর ভি কাকে ধরবো, তাই না? কারণ এর আগে আমার দুইটা ছিল, কিন্তু এবার কয়টা দেওয়া আছে, তিনটা। একটা বীজগাণিতিক ফাংশনের উপর আরেকটা বীজগাণিতিক ফাংশন, তারপর কি আরেকটা বীজগাণিতিক ফাংশন, তাই না? তাহলে প্রথম যেটা শুধু এক্স, এটাকে আমরা কি করব, ভিত্তি ইউ ধরবো, আর এই দুইটা মিলে আমার কি ভি, বুঝতে পারছো? তাহলে এরপর যে কাজটা করব, আমরা উভয় পাশে লন যোগ করব, তাহলে কি থাকে লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স, তারপরে এক্স। আমি লন ওয়াই রেখে দিলাম, এটা আমার কি পাওয়ার আকারে আসছে, আমি চাইলে কি করতে পারি, এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসতে পারি, এক্স টু দি পাওয়ার এক্স তারপরে লন এক্স লিখতে পারি, এটা গেল। এরপর আমরা কি করব, এর অন্তরজ নির্ণয় করব, ঠিক আছে? তাহলে লন ওয়াই এর অন্তরীকরণ করলে 1/y, যদি এখানে x থাকতো তাহলে কিন্তু কোনো ঝামেলা ছিল না, কিন্তু আছে আমার কি y, তাহলে এর আবার অন্তরীকরণ, তাহলে হবে কি dy ডিভাইডেড dx। তাহলে এটা আমি কি করলাম, ইউ ধরলাম, আর এটা আমি কি করলাম, ভি ধরলাম। তাহলে প্রথমে আমি ইউ কে হাতে রাখবো, ডি বাই dx, তারপর আমি কার অন্তরীকরণ করব, ভি কে লন এক্স প্লাস, এবার আমি ভি কে হাতে রাখবো, ডি বাই dx এক্স টু দি পাওয়ার এক্স, এর অন্তরজ নির্ণয় করব। এবার দেখো আমি 1/y রেখে দিলাম, তারপর তোমার কি dy বাই dx ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স থেকে গেল, লন এক্স এর পরিবর্তে 1/x প্লাস লন এক্স আমি রেখে দিলাম। এই যে এখানে ডি বাই dx এক্স টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, আমার কি করতে হবে, মানে অনেকটা কাজ করতে হবে। যেমন ধরো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তাহলে আমি কি করতাম, লন y ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স, লন y এর জন্য 1/y dy বাই dx, তারপরে কি হবে উপরে 1 নিচে x টু দি, আচ্ছা এটা পরে করতেছি, তার আগে আমি এক্সটাকে সামনে নিয়ে আসি, তাহলে বেস্ট হবে। এক্সটাকে সামনে নিয়ে আসলাম, তারপরে লন এক্স, তাহলে 1/y dy ডিভাইডেড dx, তারপরে এখানে x হাতে রাখলাম, ডি বাই dx, লন এক্স এর কাজ করলাম, প্লাস লন এক্স কে এবার হাতে রাখলাম, ডি বাই dx এক্স এর অন্তরীকরণ করলাম। এই কাজগুলো আবার কি করতে হবে, এটার জন্য আবার করতে হবে, যেহেতু আমার কি ডি বাই dx এক্স টু দি পাওয়ার এক্স দিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? তো এখন আমি যদি করি এখানে এই সবগুলা লাইনের জন্য এগুলো আবার করে লিখতে হবে, বুঝতে পারছো? অনেক বড় হবে। তো তোমরা তো জিনিসটা বুঝতে পারছো, তাই না? তোমরা জাস্ট শুধু একটু গুছাই নিবা। আমি এটাকে আরেকটু গুছাই দিই, dy বাই dx ইকুয়াল টু কি লেখা যায়, ওয়াইটাকে আমি এই পাশে নিয়ে গেলাম,
তাহলে থাকতেছে আমার কি এক্স, লন এক্স এর অন্তরীকরণ করলে 1/x প্লাস তোমার কি লন এক্স, এক্স এর অন্তরীকরণ করলে 1, এই এক্স কেটে দিলাম। এখন সুন্দর করে এই জায়গায় এগুলা সাজাই নিবা, বুঝতে পারছো? তাহলে এখানে জায়গা কম, একটু এখানে দেখো এই y এর পরিবর্তে আমি কি বসাইতে পারি, x টু দি পাওয়ার x। তাহলে এই যে d বাই dx x টু দি পাওয়ার x এর পরিবর্তে আমি কি বসাবো, উপরে x টু দি পাওয়ার x, তাই না? তারপর 1 প্লাস লন x এভাবে বসাবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন dy বাই dx, ওয়াইটাকে এই পাশে নিয়ে যাবো, ওয়াই এর মানটা বসাই দিই এক্স, এক্স তারপর টু দি পাওয়ার এক্স, উপরে এক্স টু দি পাওয়ার এক্স, নিচে তোমার কি এক্স প্লাস তোমার কি লন এক্স, তারপরে লন এক্স এর সাথে গুণ অবস্থায় আছে তোমার কি এক্স টু দি পাওয়ার এক্স, 1 প্লাস লন এক্স, ব্র্যাকেট ক্লোজ। এটা হবে তোমার কি এই ম্যাথের অ্যান্সার। একটু গুছাই নিও, এই আর কি। তাহলে লগারিদমের সাহায্যে যে অন্তরজ নির্ণয়, এগুলা তোমরা মোটামুটি এখন করতে পারবা। তাহলে বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয় এবং লগারিদমের সাহায্যে অন্তরজ নির্ণয়, এইবার এই দুইটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ। তারপর এরপর আরেকটা টাইপ করাবো, এবার একটা জটিল টাইপ সহজ টাইপ করাবো, তারপরে আবার হয়তো কঠিন কোনো টাইপে যাব। এই টাইপটার নাম লিখে নাও, গুণের ও ভাগের সূত্র সংক্রান্ত। খুব ইজি টাইপ একটা, গুণের ও ভাগের সূত্র সংক্রান্ত, সূত্র সংক্রান্ত, ঠিক আছে? তাহলে 1 নাম্বার দেওয়া আছে যে y ইকুয়াল টু 5x স্কোয়ার ই টু দি পাওয়ার 4x হলে dy বাই dx ইকুয়াল টু হোয়াট? এটা আমার কি করতে হবে, অন্তরজ নির্ণয় করতে হবে। তো এই 5টা আমার কি সহগ, আর x স্কোয়ার হচ্ছে আমার কি বীজগাণিতিক ফাংশন, আর ই টু দি পাওয়ার 4x হচ্ছে আমার কি সূচকীয় ফাংশন। তাহলে একটা বীজগাণিতিক ফাংশন আর একটা সূচকীয় ফাংশন তোমার কি গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব, ইউভি এর সূত্র প্রয়োগ করব। তাহলে dy ডিভাইডেড dx, আমি একটু আগে তোমাদের ইউভি এর সূত্রটা বেশ কয়েকবার লিখে দিচ্ছি। ডি বাই dx যদি ইউভি থাকে, আমি ইউ কে হাতে রাখবো, ভি এর অন্তরীকরণ করব, ভি কে হাতে রাখবো, ইউ এর অন্তরীকরণ করব। তাহলে 5 তো সহগ, 5 আমার কি সবার সাথে গুণ অবস্থায় থাকবে। প্রথমে আমি x স্কয়ার কে হাতে রাখলাম, ই টু দি পাওয়ার 4x এর অন্তরীকরণ করলাম। এবার ই টু দি পাওয়ার 4x এর কে হাতে রাখলাম, ডি বাই dx x স্কয়ার এর কি করলাম, অন্তরীকরণ করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এরপর দেখো যে কাজটা করব সেটা হচ্ছে dy বাই dx আমি রেখে দিলাম 5x স্কয়ার। আচ্ছা 5 টা আমি, তোমরা জানো যে ডি বাই dx আমি যদি ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করি, ই টু দি পাওয়ার x এই হয়, তাহলে ই টু দি পাওয়ার 4x এই হবে। কিন্তু এই 4x তো আমার কি না, x না, তাহলে 4x এর কি আবার অন্তরীকরণ, তাহলে 4x এর অন্তরীকরণ করলে আবার কি হবে, 4 হবে। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার 4x আমি রেখে দিলাম, আমি যদি x স্কয়ার এর অন্তরীকরণ করি কি হবে, 2x হবে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এগুলো এখন তোমরা একটু গুছাই লিখবা, এটা হবে তোমার কি অ্যানসার। এরপর ভাগের সূত্র সংক্রান্ত, ভাগের সূত্র সংক্রান্ত দেখো, এটা টাইপ কত ছিল, টাইপ ছিল তোমার কি 4, যে গুণের ও ভাগের সূত্র সংক্রান্ত। দেওয়া আছে আমার কি y ইকুয়াল টু উপরে 1 প্লাস সাইন এক্স, নিচে দেওয়া আছে তোমার কি 1 মাইনাস সাইন এক্স হলে dy ডিভাইডেড dx ইকুয়াল টু হোয়াট? তাহলে ভাগের সূত্রটা কেমন দেখো, d বাই dx u ডিভাইডেড v যদি থাকে, যে কাজটা করব আমি সূত্রটা যেভাবে মনে রাখি, u ডিভাইডেড v ভাগ আকারে আছে, এখানে আমি কি করব, ভি স্কয়ার দিব। তাহলে এখানে ভি দিছি, এবার আমি কি করব, ভি এখানে দিব, ডি বাই ডিএক্স ইউ এর অন্তরীকরণ করব। গুণের সময় প্লাস ছিল, ভাগের সময় কি হবে, মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস দিব। তারপর আমি কি করব, ইউ করব ডি বাই ডিএক্স ভি এর
অন্তরীকরণ করব, জাস্ট এইভাবে তোমরা কি করবা করবা। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে কি হবে, ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, নিচে 1 মাইনাস সাইন এক্স, তারপরে স্কোয়ার, এখানে 1 মাইনাস সাইন এক্স আমি রেখে দিলাম, তারপরে ডি বাই ডিএক্স, তারপরে 1 প্লাস সাইন এক্স মাইনাস দিলাম। এবার আমি কি করব, 1 প্লাস সাইন এক্স কে হাতে রাখবো, ডি বাই ডিএক্স আমি কি করব 1 মাইনাস সাইন এক্স এর অন্তরীকরণ করব। তাহলে কি থাকে, নিচে থাকে আমার কি 1 মাইনাস সাইন এক্স, তারপরে স্কোয়ার, উপরে থাকতেছে আমার কি 1 মাইনাস সাইন এক্স, তারপরে 1 এর অন্তরীকরণ করলে 0, সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হবে cos x হবে, মাইনাস রেখে দিলাম 1 প্লাস সাইন এক্স, রেখে দিলাম 1 এর অন্তরীকরণ করলে 0, মাইনাস সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হবে মাইনাস cos x হবে। এরপর দেখো এটাকে আমরা জাস্ট একটু গুছাই লিখবো, আমার কাজ মোটামুটি শেষ। এখানে দেখো যে 1 মাইনাস সাইন এক্স, তারপরে স্কোয়ার, তাহলে এখানে দেখো cos x দ্বারা আমি কি করব, দুইটাকে গুণ করে দিব, তাহলে cos x মাইনাস তোমার কি sin x cos x, তারপর এই মাইনাস আর এই মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি থাকতেছে cos x প্লাস cos x sin x, এই দুইটা থাকতেছে। তাহলে আমি এটা আর এটা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে উপরে আমার কি থাকতেছে 2 cos x, নিচে 1 মাইনাস সাইন এক্স, তারপর স্কোয়ার। বুঝতে পারছো? তোমরা কি করো, এই cos x আর এই cos x অনেক সময় কিন্তু গুণ করে দাও, কিন্তু আসলে গুণ করা যাবে না, ঠিক আছে? যেমন ধরো গরু যোগ গরু, গরু, তাহলে কি হবে 2 গরু হবে। তো cos x যোগ cos x, তাহলে তোমার কি 2 cos x। যদি আবার এরকম থাকতো যে cos x ইনটু cos x, তাহলে কি হইতো cos স্কয়ার x হইতো। কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো, এরপর আমরা যে কাজটা করব, লিমিট বা সীমা নিয়ে আলোচনা করব, তারপর আমরা অন্তর্নির্ণয়ের হয়তো বাকি টাইপ গুলা আলোচনা করব। তো লিমিট বা সীমাতে আমি চলে যাই। লিমিট বা সীমা প্রথমে আছে 9.1। দেখো লিমিট বা সীমা আমরা কি করব, নির্ণয় করব। তো প্রথমে আমি তোমাদের বলে রাখি যে আমরা কার লিমিট বা সীমা নির্ণয় করব। আমরা ফাংশনের লিমিট বা সীমা নির্ণয় করে থাকবো। ওই যে তোমাদের প্রথমে 5 প্রকার ফাংশন লিখে দিছিলাম, ওই 5 প্রকার ফাংশনের কি করব, লিমিট বা সীমা নির্ণয় করব। এই 5 প্রকার ফাংশন তোমার কি অন্তরীকরণ যোগজীকরণ সব জায়গায় আলোচনা করতে হয়। এই জন্য আমি প্রথমেই কিন্তু, যদিও টাইম অনেকটা ওয়েস্ট হয়েছে ওইগুলোর জন্য, কিন্তু আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা এই 5 প্রকার ফাংশনের কি করব, লিমিট বা সীমা নির্ণয় করব। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে একটা ফাংশন দেওয়া আছে ভাইয়া, f(x) ইকুয়াল টু x³ প্লাস 2x। আমি যদি এই ফাংশনের ক্ষেত্রে ইনপুট 2 দিই, তাহলে 2³ প্লাস 2 ইন্টু 2, আমি কত পাচ্ছি 8 প্লাস 4 মানে 12। আমার ইনপুট 2, আউটপুট কত 12। তো ফাংশনের ক্ষেত্রে আমি ইনপুট দিলে আউটপুট পাচ্ছি, তাহলে আমার লিমিট বা সীমা কেন নির্ণয় করতে হচ্ছে? তাহলে আমার লিমিট বা সীমা কেন নির্ণয় করতে হচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার কেন লিমিট বা সীমা আমরা নির্ণয় করে থাকি। ফাংশনের ক্ষেত্রে একটা ইনপুট দিলে তো আমরা কি পাচ্ছি, একটা আউটপুট পাচ্ছি। আমি তোমাদের জাস্ট একটা উদাহরণ দিব, এই উদাহরণটা দিলে তোমাদের কি জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে একটা ফাংশন লিখলাম f(x) ইকুয়াল টু x² মাইনাস 9, নিচে x মাইনাস 3। এই ফাংশনের ক্ষেত্রে যদি আমি ইনপুট 2 দিই, তাহলে কত হবে 2² মাইনাস 9, নিচে 2 মাইনাস 3, ক্যালকুলেশন করলে 5 থাকবে। যদি আমি ইনপুট 2.5 দিই, তাহলে কত হবে 2.5, তারপরে স্কোয়ার মাইনাস 9, নিচে 2.5 মাইনাস তোমার কি 3। এটা ক্যালকুলেশন করে নিও তোমরা, 5.5 হবে। যদি আমি 2.9 দিই, তাহলে কত হবে উপরে 2.9, তারপরে স্কোয়ার মাইনাস 9, নিচে 2.9 মাইনাস তোমার কি 3। এটা ক্যালকুলেশন করলে 5.9 হবে। দেখো ইনপুট 2, আউটপুট 5, ইনপুট 2.5, আউটপুট 5.5, ইনপুট 2.9, আউটপুট কত 5.9।
অর্থাৎ আমার কি হচ্ছে, ইনপুট বাড়লে আউটপুট বাড়তেছে, তাই না? এখন আমি যদি হ্যান্ড অফ করে দিয়েন শব্দ, আমি যদি ইনপুট 3 দিতাম তাহলে কি হইতো, 3 স্কোয়ার মাইনাস 9, নিচে 3 মাইনাস 3, অর্থাৎ উপরে 0 নিচে 0। তো 0 কে যদি তুমি 0 দ্বারা ভাগ করো কি হবে? তোমরা অনেকে 1 বলো, এটাও ভুল, অনেকে 0 বলো, এটাও ভুল, অনেকে অসংজ্ঞায়িত বলো, এটাও ভুল। হবে কি, 0 কে যদি তুমি 0 দ্বারা ভাগ করো, এটা হচ্ছে তোমার কি অনির্ণয়, এটা হচ্ছে আমার কি অনির্ণয়। তাহলে দেখো ভাইয়া, ইনপুট যখন 2 দিছিলা, আউটপুট 5 মানে বাড়তেছে, ইনপুট 2.5, আউটপুট 5.5, ইনপুট 2.9, আউটপুট 5.9। এখন ইনপুট 3, তুমি আউটপুট কি 6 আশা করতে পারো, কিন্তু আউটপুট তুমি পাচ্ছ কি অনির্ণয় আকৃতি। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটার জন্য আজকে কি লিমিট বা সীমা নিয়ে আলোচনা করা, না হলে কিন্তু আমাদের কষ্ট করে লিমিট বা সীমা নিয়ে আলোচনা করতে হইতো না। তো এই প্রবলেমটা শুধুমাত্র এই ফাংশনের ক্ষেত্রে না, এরকম হাজার হাজার ফাংশন আছে যাদের ক্ষেত্রে কি ইনপুট একটা বাস্তব মান দেওয়ার পরও আউটপুট আমরা কি পাচ্ছি, অনির্ণয় আকৃতি পাচ্ছি। এই অনির্ণয় আকৃতিটার জন্য আসলে আমার কি লিমিট বা সীমা নিয়ে আলোচনা করা। তো তোমাদের বইয়ে তোমরা অনেকে বলো লা হসপিটালস রুলস, বা উচ্চারণটা হবে তোমার কি লা পিটালস রুলস। তো উচ্চারণ যেটাই হোক না কেন, যেহেতু আমি ম্যাথ পড়াচ্ছি, উচ্চারণ নিয়ে এখানে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। লাপিটালস রুলস, লাপিটালস রুলস এর যে যে কথাটা, সহজ কথা, যে লাপিটালস যে কথাটা বলছে, আমার আমার মাতৃভাষায় যদি আমি এটাকে বলি, বইয়ের ভাষায় না, ঠিক আছে, আমার কথাই, যে আমরা প্রথমে একটা ফাংশনের দিকে তাকাবো, ফাংশনটার দিকে তাকানোর পর আমার যেটা মানে সীমা দেওয়া আছে, এই সীমাটা আমরা কি করব, ফাংশনের মধ্যে বসাবো। বসানোর পর যদি আমরা বাস্তব মান পাই, তাহলে আমার কি করার দরকার নাই, আর সিম্পলিফাই করার দরকার নাই, বা সহজ কথায় অন্তরীকরণ করার দরকার নাই। কিন্তু বাস্তব মান যদি না পাই আমরা, তাহলে আমরা অন্তরীকরণ করব। এবং বাস্তব মান পাওয়ার জন্য প্রয়োজনে আমরা একবার, দুইবার, তিনবার পর্যন্ত আমার কি করতে হতে পারে, অন্তরীকরণ করতে হতে পারে। কি বললাম, যে প্রথমে আমরা একটা ফাংশনের দিকে তাকাবো, তাকানোর পর আমরা কি করবো, আমাদের যে সীমাটা দেওয়া আছে ওই সীমাটা বসাবো। বসানোর পর যদি আমরা বাস্তব মান পাই, তাহলে সেটার আর কি করার দরকার নাই, সিম্পলিফাই বা অন্তরীকরণ করার দরকার নাই। আর যদি বাস্তব মান না পাই, তাহলে আমার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। যেমন ধরো এখানে আমার একটা ম্যাথ দেওয়া আছে, 1 নাম্বার, লিমিট x এর সীমা 2 পর্যন্ত, উপরে দেওয়া আছে x³ প্লাস তোমার কত 8, নিচে দেওয়া আছে তোমার কি x + 2 = হোয়াট। আমি যদি এখানে এই ম্যাথের ক্ষেত্রে এটা তোমার টাইপ 1 লিখে নাও, টাইপ 1 এটা সব থেকে সহজ টাইপ, এরপরে টাইপগুলো অবশ্যই কি হবে, কঠিন হবে। তুমি যদি 2 বসাও তাহলে কত হবে, 2³ প্লাস তোমার কত 8, নিচে 2 + 2, তাহলে ক্যালকুলেশন করে করলে উপরে 16/4 = 4। দেখো আমি ডাইরেক্ট সীমাটা বসাইলাম, x এর জায়গায় আমি কি পাচ্ছি, বাস্তব মান পাচ্ছি। তাহলে এটার কিন্তু আমার কি আর অন্তরীকরণ করার কোনো দরকার নাই। যদি আমি এটা অন্তরীকরণ করতে যেতাম তাহলে কিন্তু আমার ঝামেলা হয়তো। এটা গেল। যেমন এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, 2 নাম্বার, লিমিট x এর সীমা কত পর্যন্ত, 0 পর্যন্ত, উপরে দেওয়া আছে e⁻cos x, নিচে ডিভাইডেড জানি cos x = হোয়াট। এখন আমরা x এর সীমাটা বসাই দেখব, বুঝতে পারছো? আচ্ছা, x এর সীমাটা বসাই দেখব, যদি আমরা বাস্তব মান পাই তাহলে আমার আর অন্তরীকরণ করার দরকার নাই, যদি বাস্তব মান না পাই তাহলে আমার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো বসাই দেখি না, প্রথমে e cos 0, নিচে তোমার কি cos 0, যেহেতু cos এর পর 0 আছে, এখানে 0টা কি ডিগ্রি হিসাবে ভূমিকা পালন করতেছে, ডিগ্রি হিসাবে। তাহলে আমরা cos 0 ডিগ্রির মান কত জানি, 1 জানি। তাহলে উপরে e⁻1, নিচে 1 সমান সমান কি e। তাহলে এই ম্যাথটা যদি আমি অন্তরীকরণ করতে যেতাম তাহলে কিন্তু আবার অ্যানসার ভুল আসতো। এটা গেল। এরপর দেখো যে অন্তরীকরণ করতে হবে, এইরকম একটা ম্যাথ আমরা সমাধান করার চেষ্টা করি। দেওয়া আছে তোমার লিমিট x এর সীমা 2 পর্যন্ত, উপরে দেওয়া আছে তোমার কি x - 2, নিচে দেওয়া আছে তোমার x² - 5x
প্লাস 6 ইকুয়াল টু হোয়াট? আমি প্রথমে এই 2টা বসাই দেখবো। 2টা বসানোর পর উপরেও 0 থাকবে, নিচেও 0 থাকবে, আমার অনির্ণয় আকৃতি। তাহলে আমরা কি করব, এর একবার অন্তরীকরণ করব। বুঝতে পারছো? তাহলে লিমিট x এর সীমা 2 পর্যন্ত আমি রেখে দিলাম। উপরে x এর অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়। -2 এর অন্তরীকরণ করলে 0, x স্কয়ার এর অন্তরীকরণ করলে কি হয় 2x, -5x এর অন্তরীকরণ করলে -5, আর 6 এর অন্তরীকরণ করলে 0। আমি যদি এটা আবার অন্তরীকরণ করতে যাই আমি ঝামেলায় পড়ে যাব, তাহলে আর অন্তরীকরণ করার দরকার নাই। এবার আমি সীমাটা বসাই দিব, উপরে 1 রেখে দিলাম, 2 × 2 মাইনাস তোমার কত 5, এটা ক্যালকুলেশন করলে কত হয় -1। তাহলে এই ম্যাথের অ্যানসার হবে তোমার কত -1। টাইপ 1 গেল। টাইপ 2, ঠিক আছে। তাহলে যে ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, যেটা আমার সীমা দেওয়া আছে এটা বসাই দেখব, যদি আমার ইনফিনিটি বা অসংজ্ঞায়িত কোনো কিছু আসে তাহলে সেটার কি করব, আবার অন্তরীকরণ করব। এবার দেখো x এর সীমাটা আমার কি করা আছে, ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যখন x এর সীমাটা 0 বা যে কোনো একটা সংখ্যা 2, 3, 4 ছিল, আমরা কি করতাম, চলকের জায়গায় বা x এর জায়গায় ওটা বসাই দিতাম, দিয়ে সমাধান করতাম। কিন্তু এবার যদি আমার কি দেওয়া থাকে, ইনফিনিটি দেওয়া থাকে, তখন আমরা যে কিভাবে সমাধান করব, এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ। বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় বারবার আসে এই টাইপ থেকে প্রশ্ন। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে আসছি না, এরকম একটা ম্যাথ সমাধান করি। লিমিট x এর সীমা আমার ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, উপরে দেওয়া আছে 4x³ প্লাস 3x স্কয়ার প্লাস তোমার কি 9x প্লাস 4, নিচে দেওয়া আছে 8x³ তারপর প্লাস 2x প্লাস 13 ইকুয়াল টু হোয়াট? এখন দেখো যদি আমার সীমাটা 0 বা একটা সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমি কি করতাম, x এর জায়গায় ওই সংখ্যাটা বসাই দিতাম, 0 বা 2 বা 4 এরকম কিছু বসাই দিতাম। কিন্তু আমি তো আমার কি সীমাটা ইনফিনিটি দেওয়া আছে, তাহলে আমি তো x এর জায়গায় ইনফিনিটি বসাইতে পারবো না, ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমার কি করতে হবে, x এর অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত বিলীন না হয় তার আগ পর্যন্ত কি করতে হবে, অন্তরীকরণ করতেই থাকতে হবে। তাহলে দেখো আমি কি করলাম, লিমিট x এর সীমা ইনফিনিটি পর্যন্ত রেখে দিলাম। 4x³ এর অন্তরীকরণ করলে কি হয় 12x², 3x² এর অন্তরীকরণ করলে 6x, 9x এর অন্তরীকরণ করলে 9, আর 4 এর অন্তরীকরণ করলে 0। তারপরে 24x² 2, 13 এর অন্তরীকরণ করলে 0। লিমিট x এর সীমা ইনফিনিটি পর্যন্ত রেখে দিলাম, উপরে 24x প্লাস তোমার কি 6, 9 এর করলে 0, তারপরে তোমার কি 48x প্লাস তোমার কি 2, এখনো আমার কি x আছে, তাহলে আমার কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। আমি যদি 24x এর অন্তরীকরণ করি তাহলে কি হবে 24 হবে, 48x এর অন্তরীকরণ করলে কি হবে 48 হবে, এটা সমান সমান লিখতে পারি কি আমি হাফ। তাহলে এই হাফ হচ্ছে এই ম্যাথের অ্যানসার। তো এই টাইপটার একটা শর্ট ফর্ম আছে, যেটা তোমরা যদি এমসিকিউ তে আসে তখন তোমরা এই নিয়মটা অ্যাপ্লাই করবে, মানে দেখেই অ্যানসারটা বলে দিতে পারবা। কি শর্ট ফর্মটা হচ্ছে এরকম, আমরা অ্যানসার কত পাইছি, হাফ, তাই না, হাফ লিখে রাখো। আমরা এটাকে সম্পূর্ণটাকে কি জানি বলতো, এটা সম্পূর্ণটা হচ্ছে আমার কি লব, আর নিচের এটা সম্পূর্ণটা হচ্ছে আমার কি হর। তো এখানে চলক হচ্ছে আমার কি x। তাহলে দেখো লবের চলকের সর্বোচ্চ ঘাত কত 3, আর হরের চলকের সর্বোচ্চ ঘাত কত 3, এটাও তোমার কি 3। তাহলে কোন ম্যাথের ক্ষেত্রে যদি লবের চলকের সর্বোচ্চ ঘাত আর হরের চলকের সর্বোচ্চ ঘাত সমান হয় তাহলে আমরা কি করব, লবের চলকের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড হরের চলকের সর্বোচ্চ ঘাতের সহগ, এটা হবে আমার কি অ্যানসার। তাহলে লবের চলকের সর্বোচ্চ ঘাত 3, হরের চলকের সর্বোচ্চ ঘাত কি 3, তাই না। তাহলে এদের সহগগুলো আমার কি হবে অ্যানসার 4/8। তাহলে এটা সমান সমান কি লেখা যায়, হাফ। হাফ মিলে গেছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া যদি কম বেশি হয়, লবের ঘাত বেশি থাকলো হরের তোমার কি থাকলো কম থাকলো, তখন কি হবে। তাহলে এই টাইপের একটা ম্যাথ করে দিই, তারপর আমি তোমাদের 2 নাম্বার দেওয়া আছে। লিমিট x এর সীমা কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। উপরে দেওয়া আছে 4x²
প্লাস 6x মাইনাস 8, নিচে দেওয়া আছে তোমার কি 3x কিউব প্লাস 9x প্লাস তোমার কত 11 ইকুয়াল টু হোয়াট? এবার দেখো লবের চলকের সর্বোচ্চ ঘাত কত 2 আর হরের চলকের সর্বোচ্চ ঘাত কত 3, তাই না? এই ম্যাটার ক্ষেত্রে আমরা কি করব? তো আমার কথা হচ্ছে যে এক্স এর অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত বিলীন না হয় তার আগ পর্যন্ত আমরা অন্তরীকরণ করতেই থাকবো। তাহলে 4x স্কয়ারের অন্তরীকরণ করলে কি হয় 8x, 6x এর অন্তরীকরণ করলে 6, মাইনাস 8 এর করলে 0, নিচে হবে তোমার কি 9x স্কয়ার প্লাস 9 11 এর করলে 0। যেহেতু আমার x আছে আবার অন্তরীকরণ করতে হবে, লিমিট x এর সীমা ইনফিনিটি পর্যন্ত, 8x এর অন্তরীকরণ করলে 8, 6 এর করলে 0, 9x স্কয়ার মানে 18x আর 9 এর করলে 0। আমার এখনো x আছে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কি হবে লিমিট x এর সীমা ইনফিনিটি পর্যন্ত, আমি যদি 8 এর অন্তরীকরণ করি 0 আর 18x এর অন্তরীকরণ করলে কি হবে 18 হবে। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। তোমরা সবাই জানো যে উপরে 5 নিচে 0, এটা কি ইনফিনিটি, উপরে 0 নিচে 5, এটা সমান সমান কত 0। তাহলে যদি এরকম হয় যে লবের চলকের সর্বোচ্চ ঘাত হরের চলকের সর্বোচ্চ ঘাতের থেকে ছোট হয়, তাহলে ওই ম্যাথের অ্যান্সার কি হবে চোখ বন্ধ করে 0 হবে। বুঝতে পারছো? মনে রাখবে যে লবের চলকের সর্বোচ্চ ঘাত যদি হরের চলকের সর্বোচ্চ ঘাতের থেকে কি হয়, লবের চলকের সর্বোচ্চ ঘাত যদি হরের চলকের সর্বোচ্চ ঘাতের থেকে কম হয় বা ছোট হয়, তখন তোমার কি হবে অ্যান্সার 0 হবে। আর যদি এরকম থাকতো লিমিট x এর সীমা 0 পর্যন্ত, উপরে দেওয়া আছে তোমার কি 8x কিউব প্লাস স্কয়ার প্লাস 9, নিচে দেওয়া আছে 5x টু দি পাওয়ার 5 প্লাস তোমার কি 6x মাইনাস 9, অর্থাৎ হরের চলকের সর্বোচ্চ ঘাত যদি কি হয় লবের চলকের সর্বোচ্চ ঘাতের থেকে তোমার কি হয়, বা এটা তো এটার মতোই। আচ্ছা এখানে একটা জিনিস আমি মিস্টেক করছি, এখানে 5 দিলাম এখানে 3 দিলাম। এবার আমি কি করছি লবেরটা বেশি দিচ্ছি কার থেকে, হরের থেকে, লবেরটা বেশি আমার হরের থেকে, তখন এই ম্যাথের অ্যান্সার চোখ বন্ধ করে ইনফিনিটি হবে। টাইপ 2 গেল, এরপর আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3 দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে লিমিট x এর সীমা a পর্যন্ত, উপরে দেওয়া আছে x 9/2 মাইনাস a 9/2, নিচে দেওয়া আছে রুট x মাইনাস তোমার কি রুট a ইকুয়াল টু হোয়াট? এই ম্যাথটা দেওয়া আছে, আমরা কি করব এর সমাধান করব। তো এই টাইপটার একটা বৈশিষ্ট্য তোমরা মনে রাখবা। আচ্ছা তার আগে আমি আরেকটা মেথড লিমিট x সীমা a পর্যন্ত আমি লিখলাম, উপরে x 9/2 মাইনাস a 9/2, নিচে x এর পাওয়ার হাফ মাইনাস এর পাওয়ার কি হাফ। তো যেটা মনে রাখবা সেটা হচ্ছে এখানে যদি আমার সীমাটা a দেওয়া থাকে তাহলে আমার কি এটাও a, এটাও আমার কি হবে a হবে। যদি আমার এখানে b দেওয়া থাকতো এটাও b, এটাও b। 2 নম্বর বৈশিষ্ট্য এই টাইপটার যে লবের ঘাত বা পাওয়ার গুলা সমান, হরের ঘাত বা পাওয়ার গুলো তোমার কি দুইটাই তোমার কি সমান, উপরের দুইটাই সমান নিচের দুইটাই তোমার কি সমান। তাহলে এটা সূত্র হচ্ছে আমার কি লবের চলকের ঘাত ডিভাইডেড হরের চলকের ঘাত। তাহলে লবের চলকের ঘাত কত 9/2 ডিভাইডেড হাফ, লবের চলকের ঘাত 9/2 আর হরের চলকের ঘাত কত হাফ, এটা গেল। তারপর আমি কি করব এ দিব, দেওয়ার পর লবের চলকের ঘাত মাইনাস তোমার কি হরের চলকের ঘাত, মানে 9/2 মাইনাস তোমার কত হাফ। এখন এটা ক্যালকুলেশন করলে কত থাকে 9a টু দি পাওয়ার 4, এটাই হবে তোমার কি এই ম্যাথের অ্যান্সার। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আছে আশা করি এরপর তোমরা কি করতে পারবা সবগুলার সমাধান করতে পারবা। এরপর টাইপ 4 চলে যাব, লিমিট বা সীমার।
আচ্ছা, দেওয়া আছে একটা ম্যাথ, লিমিট এক্স এর সীমা 0 পর্যন্ত, গুরুত্বপূর্ণ একটা টাইপ। দেওয়া আছে 1 প্লাস 5x 3/x ইকুয়াল টু হোয়াট। তো এই টাইপের ম্যাথগুলা সমাধান করার জন্য দুইটা সূত্র তোমাদের মনে রাখা লাগবে। এক নাম্বার সূত্রটা, লিমিট এক্স এর সীমা 0 পর্যন্ত রেখে দিলাম 1 প্লাস এক্স, উপরে যদি 1/x থাকে তাহলে এটা সমান সমান কি ই। দুই নাম্বার, লিমিট, এবার সীমাটা ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি কেন হলো এটা পরে ব্যাখ্যা করতেছি, 1 প্লাস 1/x টু দি পাওয়ার এক্স, এটা সমান সমান কি ই। এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে এই টাইপের ম্যাথগুলো আমরা সমাধান করব। তাহলে এই ম্যাথটা যদি আমি সমাধান করি, প্রথমে আমি ই রেখে দিলাম, এটা আমার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, ঠিক আছে। আমরা কি করব, দ্বিতীয় পদের এখানে চলককে এক্স এর সহগ নিব 5 ইনটু, এখানে কি এক্স এর সাথে যেটা ডিভাইডেড আকারে আছে সেটা নিব 3 সংখ্যাটা, তাহলে হচ্ছে আমার কি ই টু দি পাওয়ার 15। এখানে আমার কি এক্স এর সহগ কত ছিল 1 ইনটু 1, তাহলে এখানে কি ই এ থাকতেছে। এটা গেল। দুই নাম্বার যে ম্যাথটা, সেটা দেওয়া আছে তোমার কি, লিমিট এক্স এর সীমা 0 পর্যন্ত, দেওয়া আছে 1 প্লাস 3x, তারপরে 5x প্লাস 2 নিচে ডিভাইডেড x। এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করব? তো দেখো, আমি লিমিট x এর সীমা 0 পর্যন্ত রেখে দিলাম, তারপরে 1 প্লাস 3x, এটা আমরা চাইলে কি করতে পারি, ভাঙতে পারি। এখানে 5x বাই x প্লাস তোমার কি 2/x, এখানে আমি x কেটে দিলাম, লিমিট x এর সীমা 0 পর্যন্ত রেখে দিলাম, 1 প্লাস 3x রেখে দিলাম, তারপরে আমার কি 2/x সামনে দিলাম, তারপরে 5 দিলাম। এখন দেখো, যেটা এমনি সংখ্যা দেওয়া আছে এটার আসলে কোনো ভ্যালু নাই, এটা আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। আমি কি করব, ই দিব, এটা আমার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে চলকের সহগ কত 3 ইনটু এক্স এর সাথে ডিভাইডেড আকারে কি আছে 2, তাহলে হবে আমার কি ই টু দি পাওয়ার 6। এই ই টু দি পাওয়ার 6 হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তাহলে এই টাইপের ম্যাথগুলো আশা করি এরপর থেকে তোমরা করতে পারবা। আচ্ছা, তোমাদের ক্লাস প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। এর পরবর্তী ক্লাসে হয়তো বাকি টাইপগুলা করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।